বা মাইক্রোফোনটাই করে রাখতে পারেন। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, তাই না? তো আমাদের টিউটোরিয়ালের পক্ষ থেকে আজকে কিন্তু আপনাদেরকে স্পেশাল ওয়েলকাম অ্যান্ড থ্যাঙ্কস অ্যান্ড অফকোর্স আমরা খুব ওয়ার্ম ওয়েলকাম জানাচ্ছি আজকে। ঠিক আছে, স্পেশাল ওয়েলকাম মানে স্পেশাল ভাবেই ওয়েলকাম। কেন আপনারা কি জানতে চান কেন স্পেশাল ওয়েলকাম? আজকে জানতে অটোমেটিক পেরে যাবেন ক্লাসটা যখন করবেন, যে আজকে কেন আমি স্পেশাল কথাটা বারবার রিপিট করছি। তো ইনশাআল্লাহ, তো আমি সবাইকে অনুরোধ করব, ভিডিওর প্রথমে আমরা যে বিষয়গুলো আপনাদেরকে বলে থাকি, সবাই হচ্ছে আমাদের কণ্ঠটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা এবং আমাদের ভিডিওটা ক্লিয়ার আছে কিনা, এটার জন্য মেইনলি আমি কিন্তু সব সময় আপনাদেরকে একটা কমেন্ট করতে বলি, একটা পরিচিত কমেন্ট। এখন তো বলবেন স্যার কি পানি পানি কমেন্ট করব নাকি সিকে কমেন্ট করব? না, নট সিকে, নট পানি পানি, জাস্ট কমেন্ট। সবাই একটু আমাকে একটা কমেন্ট করে হেল্প করবেন। সেই কমেন্টটা হলো লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার, লাউড অ্যান্ড ক্লিয়ার কমেন্ট যারা করবেন, আমি বুঝে নেব যে আজকে আপনারা যারা অটোমেটিক বা অলরেডি জয়েন করেছেন তারা আমাদের কথা লাউড মানে সুন্দরভাবে শুনতে পারতেছেন, অ্যান্ড ক্লিয়ার দ্যাট মিনস ইউ আর ওয়াচিং দ্য ভিডিও ভেরি ক্লিয়ারলি। সো যখন আমাদের কথা সুন্দরভাবে আপনি শুনতে পারবেন এবং বুঝতে পারবেন, তখনই কিন্তু আমাদের ক্লাসটা কন্ডাক্ট হওয়া শুরু হয়ে যাবে। কারণ ক্লাসে যদি আপনি সুন্দরভাবে দেখতে না পারেন, শুনতে না পারেন, তাহলে এতক্ষণের যে আমাদের পরিশ্রম এটা কি হয়ে যাবে? বৃথা হয়ে যাবে। তাই আপনারা সবাই একটু লাউড অ্যান্ড ক্লিয়ার লিখে কমেন্ট করবেন। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ফার্স্ট বিষয়। বাট সেকেন্ড যেটা, এটা যদি শোনা যায় দেন আপনারা কি করবেন? আজকে যেহেতু আমি আপনাদেরকে সবাইকে বলতেছি স্পেশাল একটা ক্লাস হবে, অন্য মাত্রার একটা ক্লাস হবে, জাস্ট এক্সট্রা অর্ডিনারি। তো সেই এক্সট্রা অর্ডিনারি ক্লাসটা আপনারা চান না যে আপনার প্রিয় মানুষগুলো, আপনার যে প্রিয় ভাই বন্ধু বোন যারা আছে চাকরি প্রত্যাশী, সেই প্রত্যাশা নিয়ে বসে থাকে সবসময় একটা ভালো ক্লাসের আকাঙ্ক্ষায়, তাই না? সেই আকাঙ্ক্ষা, সেই প্রত্যাশা, সেই প্রিয় মানুষের খোঁজে যারা এখনো বসে আছে একটা চাকরির জন্য, তারা সেই খোঁজটা নিতে পারছে না, তাদের কাছে কেন আপনি এই ভিডিওটা পৌঁছে দিবেন না? বলেন তো, why not you will make reach this video to those persons, তাই না? কেন আপনি পৌঁছে দিবেন না? তাহলে সেকেন্ড কথা হচ্ছে আপনারা সবাই আজকে একটু বেশি করে শেয়ার দেবেন। আজকে I am requesting all of you to make as many as possible share today's class. আজকের ক্লাস হবে বেশি শেয়ার। সবকিছু আপনি যেহেতু বেশি পাচ্ছেন, আপনি স্পেশাল পাচ্ছেন, যার কারণে আমরা বেশি শেয়ার করে দেব। আজকের যে স্যার আমাদের সামনে আসতেছেন, উনি কিন্তু সত্যিকার অর্থে বেশি যদি লোকজন না হয়, ভিউয়ার্স যদি বেশি না হয়, তাহলে কিন্তু ক্লাস নিয়ে মজা পাবেন না। এমনও হতে পারে যে উনি কিন্তু আমাদেরকে বলছে স্যার আপনাদের প্ল্যাটফর্মে আমার ক্লাস করানো সম্ভব হচ্ছে না। দ্যাটস ওয়াই ইফ ইউ ওয়ান্ট টু গেট এ সাউন্ড ক্লাস and a standard class today, of course you have to make a lot of share. এই শেয়ার দিয়ে সবাই অন্তত মিনিমাম আজকে 10টা করে শেয়ার দেবেন। কয়টা বলেন তো? 10 শেয়ার ডান না লিখলে স্যারকে আমি রিকোয়েস্ট করতেছি, স্যার আসতেছে না। আপনাকে চান? তাহলে দেখেন আজকে কে আমাদের সেই স্পেশাল মানুষ। আমাদের সেই স্পেশাল মানুষটা হচ্ছে ফিরোজ রানা অন্তর স্যার, আমাদের সবার প্রিয় qualified and highly graduated special and status person ফিরোজ রানা অন্তর স্যার, যাকে ইন্ট্রোডিউস করিয়ে দেওয়ার পরে মানে আই ফিল প্রাউড, তাই না? যে গর্ববোধ হয় যে এমন একজন মানুষকে আজকে আপনাদের জন্য, অনলি ফর ইউর বেটারমেন্ট, আপনাদের ভালোর জন্য আমরা দেখছেন কেমন একজন মানুষকে নিয়ে এসেছি আপনাদের মাঝে। নিঃসন্দেহে এটা আপনাদের জন্য ইটস এ গ্রেট অপরচুনিটি। কেন? কারণ আপনি ফ্রিতে আমাদের ফিরোজ রানা অন্তর স্যারের মতো একজন মানুষকে ফ্রি লাইভে পেয়ে যাচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয় 44তম BCS শিক্ষা
উপসহকারী পরিচালক বাংলাদেশ ব্যাংক, মানে এইগুলো 44তম বিসিএস। তো দেখেন এই মানুষটার পরিচয় আমরা কিন্তু এখানে সংক্ষেপে দিয়েছি, কারণ এত জায়গা লিখলে স্যারের নামই উঠে যাবে, শুধু পরিচয় থাকবে যে উনি কি করেন কি করেন কি করেন। এতগুলো পরিচয় ওনার আছে, তার ভিতরে স্পেশালি যেহেতু আমরা এখানে জব সেক্টর নিয়ে অ্যানালাইজ করি, জব সেক্টরে তার কিন্তু অভিজ্ঞতা আমরা যদি বলি তাহলে 40তম বিসিএস থেকে শুরু করে 43তম পর্যন্ত সে কিন্তু প্রতিবার বিসিএস ভাইবা ফেস করেছে এবং ভাইবা কোয়ালিফাইড মানে বুঝতে পারছেন? আমরা অনেকে মনে করি নন ক্যাডার মানে কি সে ভাইবা ফেল, তাই না? নট লাইক দ্যাট। হি কোয়ালিফাইড ইন ভাইবা বোস several times in Bangladesh civil service। তো এরকম একজন মানুষকে আমরা নিয়ে এসেছি, এন্ড আমরা কিন্তু আজকে একটা নতুন কোর্স, নতুন ভাইবস আপনাদের সাথে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি, সেটা হলো রিসেন্ট টক। তো এই রিসেন্ট টক বলতে যেটা বোঝানো হচ্ছে সেটা হচ্ছে সাম্প্রতিক বিশ্ব, সাম্প্রতিক পৃথিবী, সাম্প্রতিক বাংলাদেশ। আসলে সাম্প্রতিক থেকে আমাদের বর্তমান সময়ে চাকরির বাজারে জব সেক্টরে যে পরিমাণ প্রশ্ন আসতেছে তাতে এটা এখন কনফার্ম আমরা রিয়ালাইজ করতে পেরেছি যে যদি কেউ সাম্প্রতিকের প্রস্তুতি ভালোভাবে না নেয় তার জন্য কোনো চাকরি বাংলাদেশে নাই। এটা কি আপনাদের বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয় তাহলে বিগত 1, 2, 3 বছরের প্রশ্ন আপনারা একটু অ্যানালাইজ করে আমাকে বলবেন যে স্যার সাম্প্রতিক আমরা পড়বো না তারপরে চাকরি পাবো। চাকরি পাবেন না, ঠিক আছে? যেহেতু এখানে কোনো স্পেসিফিক কোনো সাবজেক্টে পাশ করা লাগে না, সেক্ষেত্রে আপনি কোনো একটা সাবজেক্ট একটু কম পড়লেও অসুবিধা নাই, কারণ ওইটাই কম পেরে অন্যটাই বেশি পারলেন। কিন্তু এখানে সাম্প্রতিক বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। দ্যাটস ওয়াই আমরা কিন্তু সাধারণ জ্ঞানের এই রিসেন্ট টক নিয়ে প্রতিনিয়ত, প্রতি মাসে, প্রতি বছরের ঘটে যাওয়া ঘটনাগুলো সুন্দরভাবে বিশ্লেষণধর্মী যে ক্লাস, দেখেন খবরের গভীরে জ্ঞানের শিখরে। আপনি খবরের যত গভীরে যাবেন ততই জ্ঞানের শিখরে চলে যাবেন। আপনি কি যেতে চান জ্ঞানের শিখরে? তাহলে জ্ঞানের শিখরে যদি যেতে চান তাহলে এখন আমি আপনাদের সামনে I am going to introduce the special, extraordinary, excellent and a awesome character in this platform today. He is none other person, Mr. Firoz Rana Antor sir. Sir, welcome. আমাদের ক্লাসে চলে আসেন। এই যে দেখেন আজকে কিন্তু আমরা পেয়ে গেছি স্যারকে, এখানে পেয়ে গেছি, ঠিক আছে? স্যার এখন আমাদের সামনে চলে আসছেন। আচ্ছা আমি এখান থেকেই ক্লিয়ার করে দিই। আচ্ছা স্যার আমাদের সামনে এখন চলে আসছে, আপনারা সবাই স্যারকে ওয়েলকাম করবেন। স্যার চলে আসেন। স্যার আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে শুভ সন্ধ্যা। এবং এরকম একটা শীতের আগমনের একটা বার্তা পুরো বাংলাদেশে পাওয়া যাচ্ছে। এই সময়টা একটা শীতল আবহাওয়া। আমি ক্লাস নিতে পেরে খুবই আনন্দিত। এবং এতক্ষণ আমাদের দিন স্যার আমাকে যে এত বিশেষণে পরিচয় করিয়ে দিচ্ছিলেন, আসলে এত বিশেষণের যোগ্য আমি না। আমি খুবই সাধারণ একজন মানুষ, হয়তোবা মার্কের মার প্যাচে আমি দুই একটা স্ট্যাটাস পেয়েছি, কিন্তু আমরা সবাই যোগ্য। আমরা পরিশ্রম করে যাব ইনশাল্লাহ। পরিশ্রম করলে আমাদের সাফল্য আসবেই ইনশাআল্লাহ। তো স্যারকে ওয়েলকাম আমাদের প্ল্যাটফর্মে। স্যার অনেক কথা বলবেন আপনাদের সাথে। পরবর্তী প্রায় 1.5 ঘন্টা 2 ঘন্টা যাবত স্যার আপনাদের সাথে থাকবেন। আমি সবাইকে রিকোয়েস্ট করব আমাদের প্রিয় ভাই বোন আজকে অনেক বেশি শেয়ার করে দিবেন। এন্ড স্যার ইজ এ স্টোর হাউস অফ নলেজ। স্যারের হাতে আমি কলম তুলে দিচ্ছি, অনেক কিছু শিখতে হবে স্যারের কাছ থেকে। স্যারকে সবাই হেল্প করবেন, কমেন্ট করবেন, না বুঝলে স্যারের কাছে জিজ্ঞাসা করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার, ওয়েলকাম। ঠিক আছে, ওকে। আমার কথা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবেন, একটু কমেন্টে জানাবেন। এবং কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমাকে একটু কমেন্টে জানান। তো আমি আমার পরিচয়টা দিই। আমি ফিরোজ রানা অন্তর। আমি 44তম বিসিএস এ শিক্ষা ক্যাডার, অর্থনীতি বিভাগের যে শিক্ষা ক্যাডার আছে সেটাতে সুপারিশ প্রাপ্ত হয়েছি এবং বর্তমানে বাংলাদেশ ব্যাংকে চাকরিরত আছি উপসহকারী পরিচালক পদে। তো এর বাইরেও বিভিন্ন ব্যাংকে চাকরি হয়েছে, ওগুলোতে জয়েন করা হয় নাই। আর এই তো মোটামুটি এই হলো আমার সাদামাটা পরিচয়। আর আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি অর্থনীতি বিভাগে এবং আমার জেলা হচ্ছে পঞ্চগড়। তো আপনারা কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন আমাকে একটু জানান কমেন্টে, আমরা একটু পরিচয় হই।
এবং আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো একেবারে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনা। হ্যাঁ, তো আমরা খুব রিল্যাক্সের সাথে এটা শেখার চেষ্টা করবো এবং এগুলা থেকে কিন্তু সাম্প্রতিক সময় বিভিন্ন জায়গায় প্রশ্ন হয়েছে। তো আপনারা একটু জানান কমেন্টে যে কে কোন জেলা থেকে যুক্ত হয়েছেন, সাউন্ড ক্লিয়ার কিনা। হ্যাঁ, কুলসুম খাতুন বলেছেন আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নুরুজ্জামান বলেছেন স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দয়া আমি ভালো আছি। তো যাই হোক, আমি শুরু করি। তো শুরু করার আগে দুই একটা কথা না বললে নয় আসলে। হ্যাঁ, আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে চাকরির বাজারে এই যে এত প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় টিকে থাকতে হলে আমাদের প্রতিনিয়ত এই বয়সটায় মোটিভেশনের দরকার হয়। হ্যাঁ, তো অনেকে অনেক মোটিভেশন দিবে আপনাদের। আমি জাস্ট দুইটা জিনিস বলবো, দুইটা জিনিস একটু মনে রাখবেন, একেবারে বাস্তব উদাহরণ থেকে আমার। এক নাম্বার কথা হচ্ছে, আপনি বাংলা বিষয়ের জন্য যে বইটি পড়ছেন, ইংলিশ বিষয়ের জন্য যে বইটি পড়ছেন, অঙ্ক বিষয়ের জন্য বা গণিত বিষয়ের জন্য যে বইটি পড়ছেন, সাধারণ জ্ঞানের জন্য যে বইটি পড়ছেন, বিজ্ঞানের জন্য যে বইটি পড়ছেন, সবসময় চেষ্টা করবেন আপনি প্রত্যেকটা সাবজেক্টের একটি করে বই শেষ করার। আমাদের চাকরির বাজারে এই যে প্রতিযোগিতা, এই যে আমরা পরিশ্রমটা করি, আমাদের পরিশ্রমটা তখনই বৃথা হয়ে যায় যখন আমরা বারবার রিভিশন দিতে পারি না, একটা বই না শেষ করে অন্য একটা বই চলে যাই। বাংলাদেশের চাকরির বাজারে তাদেরই চাকরি হবে যারা পরিশ্রম। মেধাবীরা যদি মনে করে যে আমি মেধাবী আমার চাকরি হয়ে যাবে, এটা কিন্তু ভুল ধারণা। বাংলাদেশের চাকরির বাজারটাই হচ্ছে আপনাকে এক জিনিস বারবার রিভিশন দেওয়ার মানসিকতা থাকতে হবে। হ্যাঁ, সো এক জিনিস যখন আপনি বারবার রিভিশন দিবেন তখন কিন্তু একটা একঘেয়েমি চলে আসবে। সো এই জিনিসটা, এই অভ্যাসটা একটু গড়ে তুলতে হবে যে আমি একটা বই একটা সাবজেক্টের জন্য ওটা আগে শেষ করব। আপনি অন্যান্য বাজারে অন্যান্য বই পড়েন, কোনো সমস্যা নেই, কিন্তু বাংলা সাবজেক্টের জন্য ওই যে একটা বই কিনেছেন ব্যাকরণ এবং সাহিত্য মিলে, ওটা আগে শেষ করেন। তার মানে আপনি এক সেট বই ভালো করে শেষ করেন। শেষ করলে দেখবেন আপনি প্রত্যেকটা পরীক্ষায় ভালো করছেন। ভালো না করার অন্যতম প্রধান কারণ হচ্ছে, আমি যেটা দেখেছি আমার তিক্ত অভিজ্ঞতা থেকে, আমরা একটা বই শেষ না করে আরেকটা বই চলে যাই। মনে হয় যে ওই বই কি না কি আছে, বাট আপনার কাছে যেটা আছে ওটাকে শেষ করেন না। আপনি যখন বইটা কিনেছেন প্রথমে একেবারে, আপনি তো যাচাই বাছাই করেই কিনেছেন, ওটাকে শেষ করেন। ঠিক আছে, এটা একটা জিনিস মনে রাখবেন। তাহলে এক নাম্বার কথা হচ্ছে, আপনি যখন কোনো কিছু পড়বেন অবশ্যই ওই সেটটা শেষ করে তারপর আপনি অন্য বইয়ে যান, কিন্তু ওটাকে শেষ করেন, ওটা বারবার রিভিশন দেন। কারণ বাংলাদেশের চাকরির বাজারে বারবার রিভিশন দেওয়ার মানসিকতা যার যার থাকবে তারাই মূলত শাইন করে। এক নম্বর কথা। দুই নম্বর কথা হচ্ছে, যেহেতু এখন চাকরির বাজারে অনেকেই অনেক ধরনের হীনমন্যতায় ভুগে। এক নম্বর হীনমন্যতা হচ্ছে যে স্যার আমি তো ভালো ভার্সিটিতে পড়ি নাই, ভালো সাবজেক্টে পড়ি নাই, আমার চাকরি হবে কিনা, বা ভাইবা বোর্ডে বাদ দিয়ে দিবে কিনা, এই ধরনের একটা বাজারে হীনমন্যতা আছে চাকরির বাজারে। আমি বলবো আজ থেকে এইসব হীনমন্যতা একেবারে ভুলে যাবেন। আমি দুইটা বাস্তব উদাহরণ দিই। এইবার যে 44তম বিসিএস এর রেজাল্ট দিয়েছিল, ওইখানে আমাদের অর্থনীতি শিক্ষাগারের যিনি প্রথম হয়েছেন, তিনি কিন্তু কোনো পাবলিক ভার্সিটি থেকে প্রথম হননি। তিনি প্রথম হয়েছেন একটা ন্যাশনাল কলেজ থেকে, মানে জাতীয় বিশ্ববিদ্যালয় অন্তর্ভুক্ত একটা কলেজ থেকে। হ্যাঁ, এবং আমি যে বাংলাদেশ ব্যাংকে যে পদে চাকরি করছি সেখানেও যিনি প্রথম হয়েছেন তিনিও কিন্তু প্রথম হয়েছেন ঢাকা কলেজের একটা সাবজেক্ট থেকে। তার মানে বর্তমানে চাকরি বাজারে সাবজেক্ট আর ভার্সিটি এই দুইটা দিয়ে কখনো আপনাকে যাচাই করা হবে না। আপনি ভাইবা বোর্ডে কেমন পারফর্ম করছেন, লিখিত বা প্রিলিতে কেমন পারফর্ম করছেন, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে এই দুইটা জিনিস সবসময় মনে রাখবেন, যে বইগুলো পড়ছেন এটা আগে শেষ করেন, এবং কখনোই সাবজেক্ট এবং ভার্সিটি নিয়ে হীনমন্যতায় ভোগা যাবে না। এটা একেবারে, আমরা সবাই মানুষ, সবাই পরিশ্রম করি, সবার যোগ্যতা সমান, হয়তোবা 19 আর 20, কিন্তু এই সিলি ব্যাপারগুলো নিয়ে কখনোই হীনমন্যতায় ভোগা যাবে না। এবং চাকরির বাজারে আপনি যদি অ্যানালাইসিস করেন, বর্তমানে সাবজেক্ট আর ভার্সিটি কখনোই ম্যাটার করে না যদি না আপনি লিখিত ভাইভাতে ভালো করেন। আরেকটা জিনিস আপনি সম্পূরক হিসেবে মনে রাখতে পারেন, সেটা হলো যখন আপনি কোনো কিছু প্রস্তুতি নেবেন চাকরির বাজারে, অবশ্যই অবশ্যই আপনি প্রিলি এবং রিটেন একসাথে প্রস্তুতি নেওয়ার চেষ্টা করবেন।
ধরেন আপনি নবম গ্রেডে কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছেন, দশম গ্রেডে কোনো চাকরির প্রস্তুতি নিচ্ছেন, ব্যাংকের প্রস্তুতি নিচ্ছেন, বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন, সবসময় চেষ্টা করবেন প্রিলি এবং রিটেন এই দুইটা সিলেবাসকে মার্জ করে একসাথে করে পড়ার। কারণ এই দুইটা সিলেবাস যখন আপনি একসাথে পড়বেন, দেখা যাবে আপনি বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন, বিসিএস এর রিটেন এবং প্রিলি আপনি ঘাটাঘাটি করছেন, সাথে অন্যান্য জবের পরীক্ষাগুলো দিচ্ছেন, সেখানে কিন্তু কাজে লেগে যাবে। কারণ আমরা দেখতে পাই যে বিভিন্ন চাকরি পরীক্ষায় প্রিলি রিটেন একসাথে হয়ে যায়, আবার প্রিলি হয়ে পরের সপ্তাহে রিটেন হয়ে যায়। তাহলে আপনি এক সপ্তাহে তো এত রিটেন কভার করতে পারবেন না। সেই কারণে সবসময় চেষ্টা করবেন যেই টপিকটা আপনি পড়ছেন ওই টপিক থেকে রিটেনে কি ধরনের কোশ্চেন হয় সে সম্পর্কে একটা আইডিয়া নিয়ে আসে। তাহলে দেখুন আপনার প্রস্তুতিটা একবার পারফেক্ট হবে। আপনি ধরেন সাধারণ জ্ঞানের একটা টপিক পড়ছেন জাতিসংঘ, জাতিসংঘ থেকে রিটেনের কি কি কোশ্চেন হতে পারে, অথবা ম্যাথের একটা টপিক পড়ছেন কাজ বা শ্রমিকের যে অঙ্কগুলো আছে, আপনি এমসিকিউ করছেন, কিন্তু ওই কাজের অঙ্কের কি কি রিটেন ম্যাথ এসেছে এগুলো দুই একটা আপনি রিভিশন দিতে পারেন। তাহলে দেখুন আপনার একটু সাহস এবং আপনার কনফিডেন্স বেড়ে যাবে। তো এই তিনটা জিনিস সবসময় মনে রাখার চেষ্টা করবেন, পরিশ্রম করবেন, ইনশাল্লাহ আল্লাহ আপনাকে নিরাশ করবে না। এবং এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের জন্য আল্লাহ কিন্তু একটা প্ল্যান করে রেখেছে আপনাকে দিয়ে কি কাজ করাবে, এবং পৃথিবীতে প্রত্যেকটা মানুষকে আল্লাহ পাঠিয়েছে কোনো না কোনো প্ল্যান করে। এই জন্য হীনমন্যতে ভোগা যাবে না এবং লেগে থাকতে হবে। বাংলাদেশের চাকরি বাজারটা এমনই, যারা মেধাবী তারাই যে চাকরি পাবে এমন না, বাংলাদেশে তারাই চাকরি পায় যারা পরিশ্রম করতে পারে সঠিক সময় এবং সিস্টেমেটিক ওয়েতে। তাহলে আমরা এতক্ষণ কিছু কথা শুনলাম, আসলে কার কেমন লেগেছে জানি না, আপনারা একটু কমেন্টে জানান আপনাদের আবার খারাপ লাগছে কিনা বা বোরিং লাগছে কিনা। হ্যাঁ, এরপর আমরা ক্লাসে চলে যাব। হ্যাঁ, ওকে, আমরা ক্লাসে চলে যাই। তো আজকে মূলত আমরা রিসেন্ট টক, এই যে টপিকটার নাম দিচ্ছে, এটা নিয়ে আমরা আরো সামনে বিভিন্ন সময় ক্লাস নিব। সাম্প্রতিক একটা সাধারণ জ্ঞানের একটা বিশাল অংশ, সাধারণ জ্ঞানের যখন কোনো কোশ্চিন হয় বিভিন্ন চাকরি পরীক্ষায়, ভার্সিটি পরীক্ষায়, তখন কিন্তু ওই টপিকগুলো বেশি দেয়া হয় যে টপিকগুলো সাম্প্রতিক সময়ে আলোচিত। যেমন গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটা কোশ্চিন এসেছিল যে গ্র্যান্ড ওল্ড পার্টি কোন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের অতীত নাম। তো এটার উত্তর হচ্ছে রিপাবলিকান পার্টি। তো এই জিনিসটা গত বছর কেন দিল, তার মূল কারণ কিন্তু গত বছর যুক্তরাষ্ট্রের নির্বাচন হয়েছে। তেমনি একটা টপিকের যে স্থায়ী তথ্যগুলো আছে এগুলো পরীক্ষা দেয়া হয় কিসের উপর ভিত্তি করে, সাম্প্রতিক সময়ে সেটা আলোচিত কিনা। ঠিক আছে, সাম্প্রতিক সময় যেগুলো আলোচিত সেখান থেকে কিন্তু সাধারণ জ্ঞানের টপিকগুলো সিলেক্ট করা হয়, এটা একটু মনে রাখবেন। সো আমরা শুরু করব, এবং এই আয়োজনটা আমি টিউটোরিয়াল যে কর্তৃপক্ষ আছে তাদেরকে বলবো অন্তত প্রতি মাসে, প্রতি সপ্তাহে না হোক 1-2 সপ্তাহ পর পর আয়োজন করতে। কারণ সাম্প্রতিকগুলো সম্পর্কে একটা ধারণা হলে এটা আপনার আবার সবচেয়ে বেশি কাজে দিবে ভাইবা বলে। ভাইবাতে আপনার পুরোটাই সাধারণ জ্ঞান, আপনার একাডেমিক নলেজ, আপনার জেলা, বিশ্ব রাজনীতি, বাংলাদেশের রাজনীতি বা বিশ্বে কি হচ্ছে, অর্থনীতি, বাণিজ্য, পুরোটাই কিন্তু আপনার ভাইবাটা হয় সাম্প্রতিক নলেজের উপরে। সো এগুলা যদি টাচে রাখেন দেখবেন ভাইবাটাও আপনার খুব সুন্দর হচ্ছে। ভাইবাটাও কিন্তু আপনার খুবই গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট চাকরি পরীক্ষায় ভালো করার জন্য বা চাকরি পাওয়ার জন্য। হ্যাঁ, ভাইবা বোর্ডে আপনি যখন আপনার ইমপ্রেশনটা ভালো দেখাতে পারবেন তখনই কিন্তু আপনার চাকরিটা হবে। সো ইমপ্রেশন ভালো দেখাইতে হলে কিন্তু আপনার কিছু না কিছু ধারণা নিয়ে যাইতে হবে। উল্টাপাল্টা বললে ভাইবা বোর্ড বিব্রতকর অবস্থায় পড়ে যায়। এই কারণে আপনি যে আসলে যোগ্য, আপনি কিছু বলতে পারেন, এই সম্পর্কে ধারণা আছে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে, বা আপনি চাকরিটা পাওয়ার যোগ্য, এরকম কিছু আপনাকে শো করতে হবে ভাইবা বোর্ডে। তাহলে রিসেন্ট এই ব্যাপারগুলো নিয়ে একটু আমাদের টাচে রাখতে হবে। একজন লিখছেন এত আলোচনা হলে ক্লাস হবে কবে? হ্যাঁ, আমি শুরু করে দিচ্ছি। সো আমাদের আজকের যে টপিক রিসেন্ট টক, তো এখানে আমরা আজকে কি কি আলোচনা করব এই টপিকগুলো আমরা একটু দেখি। হ্যাঁ,
আচ্ছা, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে, 10 সেকেন্ড একটু সময় দেন আমাকে। আসে না, মাউসে চাপ দিয়ে তারপর সো আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, আমাদের একটু টেকনিক্যাল প্রবলেমের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব এগুলো একটু আমরা দেখি, ওভারভিউ করি। প্রথম কথা হলো, আমরা আজকে আলোচনা করব নোবেল পুরস্কার 2025 সাল নিয়ে। 2025 সালে যে নোবেল পুরস্কারটি ঘোষণা হলো, এটা সাম্প্রতিক সময় বিভিন্ন চাকরি পরীক্ষাতে আসা শুরু হয়েছে, সামনেও আসবে। মানে আগামী বছর নোবেল পুরস্কার ঘোষণা না হওয়া পর্যন্ত, আগামী বছর পর্যন্ত যত পরীক্ষা আছে ইনশাল্লাহ এই নোবেল পুরস্কার নিয়ে কোশ্চিন আসবেই। এরপর সুমুদ ফ্লোটিলা, হ্যাঁ আমরা জানি যে সম্প্রতি গাজা এবং ফিলিস্তিনে খাদ্য এবং মানবিক সহায়তা নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা জাহাজের বহর ভূমধ্য সাগর হয়ে গাজার দিকে রওনা হয়। এই বহরটা ছিল সুমুদ ফ্লোটিলা। তো আমরা এগুলো একটু পরে আলোচনা করব। এরপর আমরা আলোচনা করব বাগরাম ঘাঁটি নিয়ে। এরপরে আলোচনা করব আমরা জাপানের যে প্রথম নারী প্রধানমন্ত্রী, ওনাকে নিয়ে আলোচনা করব। এরপর ট্রাম্পের 20 দফা গাজা শান্তি পরিকল্পনা, এখানে একটু ভুল হয়েছে, এখানে হবে ট্রাম্পের 20 দফা এবং গাজা শান্তি পরিকল্পনা। সো আরেকটা আছে গাজা শান্তি সম্মেলন 2025 সাল। হ্যাঁ, এর বাইরেও আছে আমাদের আরো কিছু টপিক, যেমন নেপালের প্রথম নারী প্রধানমন্ত্রী কয়েকদিন আগে পরিবর্তন হয়েছেন। তারপরে 2026 সালে বিশ্বকাপ ফুটবলের 2026 সালে যে বিশ্বকাপ ফুটবল হবে, সেই ফুটবলে যে অফিসিয়াল বলটা আছে সেটার নামটা কি। এবং সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘাত হচ্ছে। এরপরে গ্রেটা থুনবার্গ নামে একজন আন্দোলনকারী কিশোরী রয়েছেন, তাকে নিয়ে আমরা আলোচনা করব। এরপরে এই বছর জাতিসংঘের 80তম সাধারণ পরিষদের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সেপ্টেম্বর মাসে, এবং যেটা প্রতি বছর হয়, সেটা নিয়েও আমরা আলোচনা করব। এবং এখানে আছে পোপ চতুর্দশ লিও, ভ্যাটিকান সিটির যে নতুন পোপ, ওনাকে নিয়েও আমরা আলোচনা করব। তো প্রথম যে কোশ্চিনটা আছে, আমরা কোশ্চিন আলোচনা করব, কোশ্চিন অ্যানালাইসিস করব, সাথে ওই টপিকটা আমরা পুরোটাই আলোচনা শিখে নেওয়ার চেষ্টা করব। হ্যাঁ, তো শুরুতে যে কোশ্চিনটা আছে, 2025 সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন কে? এখানে 4টা অপশন আছে, আপনারা একটু কমেন্টে জানান কে কে জানেন। হ্যাঁ, একটু আমাকে কমেন্টে জানান যে এখানে 4টা অপশন আছে, 2025 সালে নোবেল শান্তি পুরস্কার অর্জন করেন কে কে। এখানে গ্রেটা থুনবার্গ আছে, মারিয়া করিনা আছে, তারপরে ইউরেকা কোইকে আছেন, এরপরে আছেন অ্যান্টোনিও গুতেরেস। এগুলো আপনাদের সবারই পরিচিত। আমাকে একটু কমেন্টে জানান যে এখানে এই 4 জনের মধ্যে কে এই বছর নোবেল পুরস্কার শান্তিতে লাভ করেছেন। অনেকে আনসার দিচ্ছেন, অনেকের আনসার সঠিক হচ্ছে, আপনারা আরো কমেন্টে জানান যারা জানেন। তো দেখেন, এই বছর 2025 সালে নোবেল শান্তি পুরস্কার দেয়া হলো। এটা নিয়ে আমরা একটু ছোট্ট আলোচনা করি। প্রথমত, নোবেল যে শান্তি পুরস্কারটা, নোবেল পুরস্কারটা দেয়া হয় সুইডেন থেকে। সুইডেন থেকে। তবে এই জায়গায় একটা কনফিউশন ক্লিয়ার করে রাখি, সব বিষয়ের পুরস্কার কিন্তু সুইডেন থেকে দেওয়া হয় না। কিছু কিছু বিষয় আছে সুইডেন থেকে দেওয়া হয়, আর একটা বিষয় দেওয়া হয় অন্য একটা দেশ থেকে। তো আমরা আগে দেখে নিই যে নোবেল যে পুরস্কারটা, এই পুরস্কারটা যে দেয়া শুরু হলো, কয়টা বিষয়ে দেয়া শুরু হলো। নোবেল পুরস্কারটা দেওয়া শুরু হলো মূলত 1901 সাল থেকে। 1 সাল থেকে দেওয়া শুরু হয়, এবং এটা হচ্ছে আলফ্রেড নোবেলের স্মৃতি রক্ষার্থে এই পুরস্কারটা প্রবর্তন করা হয়। তো এই পুরস্কার দেওয়ার ঘোষণার পরে মূলত 1901 সালের দিকে 5টা বিষয়ে নোবেল পুরস্কার দেয়া হতো। নোবেল পুরস্কার দেয়া হতো মূলত 5টা বিষয়। 1 নম্বর হচ্ছে শান্তি, এরপরে হচ্ছে আমাদের সাহিত্য, এরপরে হলো অর্থনীতি, এরপরে হলো রসায়ন, এরপরে হলো পদার্থ এবং চিকিৎসা।
চিকিৎসা। এই 5টা বিষয়ে, এই 6টা বিষয়ে এখন দেয়া হয়, আর শুরুর দিকে দেওয়া হতো 5টি বিষয়। তো পরবর্তীতে 1969 সালে এই নোবেল অর্থনীতিতে নোবেল দেওয়া শুরু হয়। এখন বর্তমানে মূলত এই 6টা বিষয় নোবেল পুরস্কার দেওয়া হয়। তো এই 6টা বিষয়ের মধ্যে মনে রাখবেন, এই যে সাহিত্য থেকে একেবারে চিকিৎসা পর্যন্ত এই 5টি পুরস্কার দেয়া হয় সুইডেন থেকে। আমরা জানি সুইডেন হলো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের একটা দেশ। এই সুইডেন থেকে মূলত এই 5টা পুরস্কার দেওয়া হয়, এবং আলফ্রেড নোবেলের নাগরিকত্ব ছিল কিন্তু সুইডেনের। কিন্তু শান্তিতে নোবেল পুরস্কারটা সুইডেন থেকে দেয়া হয় না, এটা দেয়া হয় নরওয়ে থেকে। নরওয়ে থেকে দেয়া হয়। সুইডেনের পাশে একটা দেশ নরওয়ে, এটা কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এবং এই দেশগুলা কল্যাণমূলক রাষ্ট্র, এবং দেখবেন বিভিন্ন সূচকে এরা কিন্তু সবার উপরে থাকে। ভালো দেশগুলোর মধ্যে এই দেশগুলো অন্যতম, টপ 10 এর মধ্যে থাকে। তো নরওয়ে থেকে শান্তি পুরস্কারটা দেয়া হয়, আর বাকি 5টা পুরস্কার দেয়া হয় সুইডেন থেকে, এটা মনে রাখবেন। তো এই বছর শান্তিতে নোবেল পুরস্কার যাকে দেয়া হয় তিনি হচ্ছেন মারিয়া করিনা। এই মহিলাকে এই নোবেল পুরস্কারটা দেয়া হয়, এবং মারিয়া করিনা হচ্ছেন তার দেশ, এটা আসবে খুবই গুরুত্বপূর্ণ যে তিনি কোন দেশের এবং তিনি কি জন্য নোবেল পুরস্কারটা পেয়েছেন। মারিয়া করিনার বাড়ি হচ্ছে ভেনেজুয়েলা, এবং তার অবদান হচ্ছে, ওনার অবদান হচ্ছে গণতন্ত্রের জন্য আন্দোলন। গণতন্ত্রের জন্য আন্দোলন। তো মারিয়া করিনা উনি ভেনেজুয়েলা এখন যিনি বর্তমান প্রেসিডেন্ট, ওনার নাম হচ্ছে নিকোলাস মাদুরো। তো নিকোলাস মাদুরো অনেক দিন ধরে ক্ষমতায় আছেন, এবং এই নিকোলাস মাদুরোর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন ওই দেশের একজন গণতন্ত্রকামী নেত্রী, তার নাম হচ্ছেন মারিয়া করিনা। এবং এই যে গণতন্ত্রের জন্য তিনি অবিরতভাবে আন্দোলন করে যাচ্ছেন ধারাবাহিকভাবে, এই অবদান স্বরূপ মূলত এই বছর 2025 সালে নোবেল শান্তি পুরস্কার ওনাকে দেয়া হয়। এবং এই পুরস্কারটির জন্য তিনি প্রথমে ধন্যবাদ জানিয়েছেন কিন্তু ডোনাল্ড ট্রাম্পকে। কারণ ডোনাল্ড ট্রাম্পের সাথে ওনার একটা সখ্যতা আছে। তো ওনার দেশ হলো ভেনেজুয়েলা, এবং এই ভেনেজুয়েলা দেশটা কিন্তু দক্ষিণ আমেরিকা মহাদেশের একটা দেশ। দক্ষিণ আমেরিকা মহাদেশের স্বাধীন দেশ আছে 12টা, তার মধ্যে একটা হলো এই ভেনেজুয়েলা। আশা করি বুঝতে পেরেছেন সবাই। সো আমরা পরের প্রশ্নে চলে যাই। কারো যদি প্রশ্ন থাকে আমাকে জানাবেন। ইনশাল্লাহ আমরা সামনে আগাই। দ্বিতীয় যে কোশ্চেনটা আছে সেটা হচ্ছে, সুমুদ ফ্লোটিলা আন্দোলন মূলত কার অধিকারের দাবিতে পরিচালিত হচ্ছে? এই যে কয়েকদিন আগে আমরা জানি সুমুদ ফ্লোটিলা বিভিন্ন পত্রপত্রিকায়, বিশ্ব মিডিয়ায় খুবই আলোচিত ছিল। তো প্রশ্নটা হচ্ছে, এই সুমুদ ফ্লোটিলা আন্দোলন কার অধিকারের দাবিতে মূলত পরিচালিত হয়, কিসের জন্য হয়? এটা একটু আমাকে কমেন্টে জানান যারা যারা পারেন। যারা যারা পারেন কমেন্টে জানান। আমিনুল ইসলাম বলেছেন মারিয়া করিনা, ভেনেজুয়েলা। গুড, ধন্যবাদ আমিনুল ইসলাম ভাই। এরপরে MST রবি ভেনেজুয়েলা বলেছেন, গুড। এরপরে প্রশ্নটা একটু জানান, এই প্রশ্নটার উত্তর কি হবে? সুমুদ ফ্লোটিলা আন্দোলন মূলত কার অধিকারের দাবিতে পরিচালিত? কার অধিকারের দাবিতে পরিচালিত? অনেকে সঠিক আনসার দিচ্ছেন। জান্নাতুল ফেরদৌস আপু বলেছেন ফিলিস্তিন, গুড। এরপর আমাদের এখানে আছেন হোসেন মোস্তাকিন, খ বলেছেন, গুড। সো সুমুদ ফ্লোটিলা এই জিনিসটা কি আমরা একটু দেখি। সুমুদ ফ্লোটিলা হলো একটা জাহাজের বহর। এই সুমুদ শব্দের অর্থ হচ্ছে, সুমুদ শব্দের অর্থ হচ্ছে দৃঢ় বা অটল থাকা, সুদৃঢ় থাকা, এই টাইপের কিছু বোঝায়। এবং সুমুদ ফ্লোটিলা হলো একটা জাহাজের বহর। এটার মূল উদ্দেশ্য ছিল এই যে ফিলিস্তিনের জনগণ গাজা উপত্যকা এবং ওই পাশে আমরা জানি যে পশ্চিম তীর আছে, পশ্চিম তীরে যদিও ঝামেলা কম হচ্ছে, কিন্তু গাজায় সবচেয়ে বেশি আক্রমণ হচ্ছে। ভূমধ্য সাগরের তীরে অবস্থিত গাজা।
সো এই গাজায় মানবিক সহায়তা এবং খাদ্য সহায়তা পাঠানোর জন্য কিছু জাহাজ নির্দিষ্ট করা হয়, কিছু জাহাজ ভাড়া করা হয়, এবং জাহাজগুলো মূলত বিভিন্ন দেশের উদ্যোগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গাজার দিকে রওনা হয় সেপ্টেম্বর মাসে। এবং এই যে জাহাজের বহরটা, এটার নাম হচ্ছে ফ্লোটিলা, এবং তাদের মূল উদ্দেশ্য ছিল যারা ফিলিস্তিনের জনগণ আছে তাদেরকে সহযোগিতা করে। তো সুমুদ ফ্লোটিলার ক্ষেত্রে দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। এখানে নেতৃত্ব দিচ্ছে কে? তো নেতৃত্ব অনেক মানুষ, অনেক দেশই দিচ্ছে সম্মিলিত ভাবে, তবে যার নামটা সবচেয়ে বেশি আলোচিত তিনি হচ্ছেন গ্রেটা থুনবার্গ। গ্রেটা থুনবার্গ, গ্রেটা থুনবার্গ। এই গ্রেটা থুনবার্গের বাড়ি হলো আপনার সুইডেনে। তিনি সুইডেনের একজন কিশোরী। তিনি এই আন্দোলনটাতে সবচেয়ে বেশি ভূমিকা পালন করেছেন এবং শুরু থেকেই সুমুদ ফ্লোটিলা বা ফ্রিডম ফ্লোটিলা আন্দোলনের জন্য তিনি লেগেছিলেন, গাজা এবং ফিলিস্তিনের জনগণের সহায়তার জন্য। এবং এই গ্রেটা থুনবার্গ কিন্তু তিনি অনেক আগে থেকে অনেকগুলো আন্দোলনের সাথে জড়িত। বিশ্বের বিভিন্ন জায়গায় মানবাধিকার, বিশ্বের বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষের অধিকার প্রতিষ্ঠায় তিনি কাজ করে যাচ্ছেন। তো গ্রেটা থুনবার্গের বাইরেও আমাদের বাংলাদেশে একজন বিখ্যাত মানুষ এই সুমুদ ফ্লোটিলায় অংশগ্রহণ করেছিলেন, তিনি হচ্ছেন শহীদুল আলম। শহীদুল আলম ইনি বাংলাদেশের একজন বিখ্যাত ফটোগ্রাফার। তো শহীদুল আলম ইনি যে জাহাজে করে যাচ্ছিলেন, জাহাজ তো অনেকগুলো যাচ্ছিল, ওনার জাহাজের নামটা একটু আমরা মনে রাখবো। ওনার জাহাজের নামটা ছিল কনসায়েন্স। কনসায়েন্স। পুরো জাহাজের বহরটার নাম হচ্ছে সুমুদ ফ্লোটিলা, কিন্তু শহীদুল আলম যে জাহাজটিতে করে যাচ্ছিলেন তার নাম হচ্ছে কনসায়েন্স। আশা করি এটা বুঝতে পেরেছেন। হ্যাঁ, গুড, সবাই সঠিক আনসার দিয়েছেন। তো এখানে আরেকটা জিনিস একটু মনে রাখার চেষ্টা করবেন, এই যে সুমুদ ফ্লোটিলা, এই যে আপনার যে জাহাজের বহরটা, এটা ভূমধ্যসাগর পাড়ি দেয়, কিন্তু কোন কোন দেশের উপকূল থেকে এটা যাত্রা শুরু করে এটা নিয়েও কিন্তু কোশ্চেন আসে। তো এটা আমাকে একটু কমেন্টে জানান যে এই যে জাহাজগুলো কোন কোন দেশের উপকূল থেকে যাত্রা শুরু করে, সেটা একটু আমাকে জানান কমেন্টে। হ্যাঁ, তো আমরা একটু দেখি কোন কোন দেশের উপকূল থেকে এটা যাত্রা শুরু করে। তিনটা দেশ এখানে জড়িত। একটা হচ্ছে তিউনিসিয়া। তিউনিসিয়া এটা আফ্রিকা মহাদেশের একটা দেশ। এরপর হলো স্পেন, ইউরোপ মহাদেশের দেশ, এবং ইতালি। আপনারা জানেন যে ইতালি ভূমধ্যসাগরের তীরে একটা দেশ। ইতালি, স্পেন এবং তিউনিসিয়ার উপকূল থেকে মূলত এই জাহাজগুলো যাত্রা শুরু করে গাজার দিকে। সো গাজা নিয়ে যেহেতু একটা শান্তি পরিকল্পনা এবং গাজা বা ফিলিস্তিনের মানুষের একটা সমস্যা সমাধানের একটা প্রক্রিয়া চলমান রয়েছে, সো এই সমস্যা সমাধানের আগে এই যে এত বড় একটা উদ্যোগ, এটা কিন্তু পুরো বিশ্ব মিডিয়াকে নাড়িয়ে দিয়েছে। সো এটা কিন্তু পরবর্তী পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো এরপরে আমরা আসি পরবর্তী প্রশ্নে। পরবর্তী প্রশ্নটাতে যদি আমরা আসি 3 নম্বর প্রশ্ন, বাগরাম ঘাঁটি, বাগরাম এয়ার বেস মূলত কোন দেশের সামরিক ঘাঁটি ছিল? সবাই আমরা একটু কমেন্টে জানাই যে বাগরাম ঘাঁটি কোন দেশের। বাগরাম ঘাঁটি। এবং এটা খুবই গুরুত্বপূর্ণ এবারের জন্য। হ্যাঁ, প্রায় কোশ্চেন আসে, আপনারা একটু কমেন্টে জানান এবং আপনারা একটু শেয়ার দিয়ে রাখেন, কারণ এই ক্লাসগুলো সাম্প্রতিক, তো দেখা গেছে চাকরি পরীক্ষার আগের দিন একটু শর্টকাটে এটা একটু দেখে দিতে পারবেন। শেয়ার দিয়ে রাখেন এবং সবাই একটু কমেন্টে জানান বাগরাম ঘাঁটি কোন দেশের, একটু জানান। ইনশাল্লাহ আমরা এই যে আমাদের যে প্রোগ্রামটি রিসেন্ট টক, সাম্প্রতিক সময় কি ঘটে যাচ্ছে, এটা আমরা চেষ্টা করব চালিয়ে যাওয়ার। হ্যাঁ, কারণ এটা একেবারে কি বলে একটা মাস নিডেড একটা টপিক, যে সাম্প্রতিক সময় কি ঘটে যাচ্ছে এই টপিকটা নিয়ে আমি মনে করি সবার উদ্যোগ গ্রহণ করা উচিত। হ্যাঁ, অনেকে আনসার দিচ্ছেন। রাজু লিখেছেন আফগানিস্তান, শফিকুল ইসলাম শফিউল্লাহ লিখেছেন আফগানিস্তান, গুড। এরপরে তানভীর হাসান লিখেছেন আফগানিস্তান। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং সবাই একটু শেয়ার দিয়ে রেখে দিবেন। কোনো প্রশ্ন থাকলে আমাকে বলবেন, আমি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বাগরাম ঘাঁটি এটা মূলত একটা এয়ার বেস, এটা অবস্থিত হলো আফগানিস্তানের বাগরাম ঘাঁটি নিয়ে সম্প্রতি এই বাগরাম ঘাঁটিটা আবার নিয়ন্ত্রণে নিতে চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। তো যেহেতু ডোনাল্ড ট্রাম্প এটা নিয়ন্ত্রণে নিতে চাচ্ছেন, সো আবার এই বাগরাম ঘাঁটি কিন্তু আলোচনায় চলে আসছে। তো
তাহলে এর আগে বাগরাম ঘাটিতে কি হতো এটা আমরা একটু দেখি। বাগরাম ঘাটি যেহেতু আফগানিস্তানে অনেকদিন ন্যাটো, পশ্চিমা বিশ্ব এবং সোভিয়েত ইউনিয়ন যুদ্ধ করেছে, তারা কিন্তু আগে বাগরাম ঘাটিকে ব্যবহার করত। এবং 2001 থেকে 2021 সাল পর্যন্ত, 2021 সালে 15 আগস্ট তালেবান আফগানিস্তানে ক্ষমতায় আসে। 2021 সাল পর্যন্ত বাগরাম ঘাটি ব্যবহার করে ন্যাটো এবং পশ্চিমা বিশ্ব। হ্যাঁ, ন্যাটো এবং পশ্চিমা বিশ্ব, ন্যাটো এবং পশ্চিমা বিশ্ব। ন্যাটো এবং পশ্চিমা বিশ্ব এই বাগরাম ঘাটি ব্যবহার করে। এখন 2021 সালের পরে তালেবান ক্ষমতায় আসার পরে আবার এটি নিয়ন্ত্রণে দিতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সো ডোনাল্ড ট্রাম্প যেহেতু আবার এটা নিয়ন্ত্রণে দিতে চাচ্ছেন, এজন্য আবার এটা আলোচনায় চলে এসেছে। এবং আফগানিস্তানের খুবই গুরুত্বপূর্ণ, শুধু আফগানিস্তান না, দক্ষিণ এশিয়া থেকে শুরু করে ওপাশে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবং এদিকে চীন, ভারত, এই দেশগুলোর উপরে নজরদারি বা একটা আধিপত্য বিস্তারের জন্য সবগুলো দেশেরই একটা নজর থাকে বাগরাম ঘাটির দিকে, যে এটা কিভাবে দখল করা যায়। হ্যাঁ, সো এটা খুবই গুরুত্বপূর্ণ। বাগরাম ঘাটিটি আফগানিস্তানে অবস্থিত। এর পরের কোশ্চেন আমরা চলে যাই। হ্যাঁ, এর পরের কোশ্চেনটা হলো 2025 সালে নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন কে? নোবেল সাহিত্য পুরস্কার খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। সাহিত্য, শান্তি এবং অর্থনীতি, এই তিনটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই তিনটা বিষয় ঘুরে ফিরে বিভিন্ন পরীক্ষা আসবে এবং আসতে থাকবে আগামী বছর নোবেল পুরস্কার ঘোষণা না হওয়া পর্যন্ত। আপনারা একটু কমেন্টে জানান এবং আপনাদের ক্লাসটি আজকে শেয়ার করে দিন। ইনশাল্লাহ সবাই উপকৃত হবে। সাম্প্রতিক সবার জন্যই লাগে। আপনি ব্যাংকের পরীক্ষা দিন, 10ম গ্রেডের পরীক্ষা দিন, বিসিএস দিন, তারপর অন্যান্য চাকরির পরীক্ষা দিন, সব জায়গায় কিন্তু সাম্প্রতিক লাগবে। সাম্প্রতিক ছাড়া আপনি সাধারণ জ্ঞানে কোনো কিছু কল্পনা করতে পারবেন না। তো একটু শেয়ার করে দিন এবং জানান যে 2025 সালে নোবেল সাহিত্য পুরস্কার পেয়েছেন কে? বাগরাম ঘাটি আফগানিস্তানে অবস্থিত। থ্যাংক ইউ। জান্নাতুল ফেরদৌস লিখেছেন 4 গ, ধন্যবাদ। এরপর এনামুল ইসলাম লিখেছেন 4 গ। সঞ্জু তালুকদার লিখেছেন 4 সি। থ্যাংক ইউ। 2025 সালে নোবেল সাহিত্য পুরস্কার কিন্তু দেওয়া হয় সুইডেন থেকে। তো এই সুইডেনের যে সাহিত্য পুরস্কার, সুইডেন থেকে যে নোবেল সাহিত্য পুরস্কার দিল, এবার যাকে দেওয়া হয়েছে তিনি হচ্ছেন লাজলো ক্রাসনাহোরকাই। লাজলো ক্রাসনাহোরকাই। তো এটা মনে রাখার উপায়টা কি? আসলে মনে রাখার কোনো উপায় নেই, একটাই উপায়। 4টা অপশনের মধ্যে যেটা কঠিন, এটাই এবারের সাহিত্য নোবেল পুরস্কার পেয়েছে। ঠিক আছে, এখানে কোনো শর্ট টেকনিক নাই। দেখেন, এই 4টা টপিকের মধ্যে সবচেয়ে কঠিন নামটা হলো এই লাজলো ক্রাসনাহোরকাই। তো যখন আপনি পরীক্ষায় দেখবেন, মুখস্থ করারও দরকার নেই, কঠিন নামটার দিকে আপনার মাথা চলে যাবে যে না, এরকম একজন মানুষ, বেখাপ্পা নাম, এরকম একটা মানুষ এবার নোবেল পুরস্কার পেয়েছে। তো এখানে টেকনিকের কিছু নেই, শুধু সামনের অংশটা মনে রাখবেন, লাজলো। এবং এই সাহিত্যিকের বাড়ি হচ্ছে দেশ, ওনার দেশ হচ্ছে হাঙ্গেরিতে। এবং উনাকে মূলত নোবেল পুরস্কার সাহিত্যে দেয়া হয়। ওনার সাহিত্যে নোবেল কমিটি মানব প্রেমের গভীর অন্তর্দর্শন, মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব এবং গভীর জীবনবোধ খুঁজে পেয়েছেন। এজন্য মূলত 2025 সালে ওনাকে সাহিত্যে নোবেল পুরস্কারটা দেয়া হয়। সো নামটা অনেক বড়, নামটা অনেক কঠিন, খুব সহজে অপশনে দেখলে বুঝতে পারবেন। এবং তার দেশ হলো হাঙ্গেরি, ইউরোপের একটা দেশ, এবং তিনি এবার নোবেল পুরস্কার পেয়েছেন সাহিত্যে। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটা যদি দেখি, পরের প্রশ্নটা আছে 5 নম্বর। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সাম্প্রতিক সংঘাতের মূল কারণ কি? থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সাম্প্রতিক সংঘাতের মূল কারণ কি? আপনারা একটু কমেন্টে জানান এবং শেয়ার করে দিন। অনেকে ইংলিশে হাঙ্গেরি বানানটা ভুল লিখছেন। হ্যাঁ, হয়তোবা আপনারা কিবোর্ডে বা কিপ্যাডে লিখতে গিয়ে ভুল হয়ে যাচ্ছে, কিন্তু এটা আবার পরীক্ষার হলে ভুল করবেন না। গুড। এরপরে আমরা দেখি 5 নম্বর আনসারটা আমাকে একটু সবাই জানান যে থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সাম্প্রতিক সংঘাতের মূল কারণটা কি? আমরা জানি এই যে থাইল্যান্ড এবং কম্বোডিয়া, এরা কিন্তু দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। হ্যাঁ, বিশ্বের যে বিভিন্ন অঞ্চলগুলো আছে
তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অঞ্চল হলো দক্ষিণ পূর্ব এশিয়া। আমাদের দক্ষিণ এশিয়ার পাশেই পূর্ব দিকে যে 11টি দেশ আছে, এই 11টি দেশ হলো দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ। তার মধ্যে থাইল্যান্ড কখনোই কোনো দেশের অধীনে ছিল না। তাদেরকে এই জন্য বলা হয় তারা হলো উপনিবেশহীন একটা দেশ, মানে তাদেরকে কেউ কোনো উপনিবেশের শেকলে আবদ্ধ করতে পারেনি। এবং এই কম্বোডিয়া পাশের একটা দেশ। তো এখানে আপনারা একটু জানান। আপনাকে অনেক অনেক ধন্যবাদ স্যার, সুন্দরভাবে বুঝিয়ে দেওয়ার জন্য, থ্যাংক ইউ। আপনারা কমেন্ট করলে, এইভাবে কমেন্ট করলে আসলে আমরা উৎসাহ পাই। আপনারা একটু জানান যে এই কোশ্চেনটার আনসার কি হবে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার সাম্প্রতিক সংঘাতের মূল কারণ আপনারা একটু মনে রাখবেন। পৃথিবীতে একটা মুদ্রা আছে, সেই মুদ্রাটার নাম হচ্ছে রিয়াল। সেই মুদ্রার নাম হচ্ছে রিয়াল। রিয়াল কিন্তু অধিকাংশ মুসলিম দেশের মুদ্রা। হ্যাঁ, আমরা রিয়াল বলতেই বুঝি মধ্যপ্রাচ্যের কোন দেশের মুদ্রার নাম, কিন্তু রিয়াল অমুসলিম 2টা দেশের মুদ্রা। এবং খুবই গুরুত্বপূর্ণ, পরীক্ষা এইটাই বেশি আসে, এক্সেপশনটা। মানে রিয়াল নামটা শুনলে মনে হবে এটা মধ্যপ্রাচ্যের মুসলিম কোন দেশের মুদ্রা, কিন্তু এটা যে অমুসলিম কোন দেশের মুদ্রা হতে পারে, এই যে এক্সেপশনটা, এটাই মূলত পরীক্ষা আসবে। ঠিক আছে, তাহলে রিয়াল অমুসলিম 2টা দেশের মুদ্রা। সেই 2টা দেশ হলো 1 নাম্বার ব্রাজিল। ব্রাজিলের মুদ্রা কিন্তু রিয়াল। ব্রাজিল কিন্তু মুসলিম দেশ না, দক্ষিণ আমেরিকার সবচেয়ে বড় দেশ, আয়তনে বলেন, জনসংখ্যায় বলেন, তাদের মুদ্রার নাম কিন্তু রিয়াল। 2 নাম্বার হচ্ছে এখানে একটা দেশ আছে, সেটা হলো কম্বোডিয়া। কম্বোডিয়া, এই যে কম্বোডিয়া আর ব্রাজিল, এই 2টা দেশের মুদ্রার নাম হচ্ছে রিয়াল। সবসময় মনে রাখবেন। এবং খুবই গুরুত্বপূর্ণ, বিভিন্ন পরীক্ষা আসে যে নিচের কোন দেশের মুদ্রার নাম রিয়াল। হ্যাঁ, কারণ আমরা রিয়াল বলতেই বুঝি মুসলিম দেশগুলো মুদ্রা, বাট অমুসলিম দেশও যে রিয়াল গ্রহণ করেছে এই মুদ্রাটা তাদের জাতীয় মুদ্রা হিসেবে, এটা কিন্তু পরীক্ষা আসে। এখন যদি আমরা এই কোশ্চিনটা দেখি যে থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সাম্প্রতিক সংঘাতের মূল কারণটা কি। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে সংঘাতের মূল কারণটা হলো প্রাচীন মন্দির এলাকা নিয়ে বিরোধ এবং সীমান্ত বিরোধ। যদিও ওই কথাটা এখানে লেখা হয়নি, কিছু প্রাচীন মন্দির রয়েছে, প্রেয়া বিহার, প্রেয়া মন্দির। হ্যাঁ, সো এই মন্দিরগুলা নিয়ে সম্প্রতি থাইল্যান্ড এবং কম্বোডিয়ায় সংঘাত হয়। যদি এই সংঘাতটা খুব দ্রুত তারা মিটিগেট করে এবং সমঝোতায় চলে আসে। তো সমঝোতা করে কে, এই জিনিসটা আমরা একটু লিখে রাখি। সমঝোতা করে কোন দেশ? থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে, থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে বিরোধ হচ্ছে এই বিষয়টা নিয়ে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার যে সমস্যাটা সমাধান করার জন্য মধ্যস্থতা করেছে যে দেশ, সেই দেশটা হচ্ছে মালয়েশিয়া। মালয়েশিয়া আপনার মধ্যস্থতা করেছে। মালয়েশিয়াও দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ, এবং দক্ষিণ পূর্ব এশিয়ার এই দেশগুলো নিয়ে একটা সংগঠন গঠিত, আঞ্চলিক সংস্থা, সেটার নাম হচ্ছে আসিয়ান গঠিত হয়েছে। এই আসিয়ানের এখন 10টা সদস্য, পরবর্তীতে পূর্ব তিমুরের সদস্য হবে। তো এই যে থাইল্যান্ড, কম্বোডিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, মিয়ানমার, হ্যাঁ, সিঙ্গাপুর, এই দেশগুলো কিন্তু আসিয়ানের সদস্য। সেটা একটু মনে রাখবেন। আমরা যখন পরবর্তীতে আসিয়ান নিয়ে আলোচনা করবো তখন আরো বিস্তারিত আলোচনা করবো ইনশাল্লাহ। এরপরে কোশ্চেনটা যদি আমরা যাই 6 নাম্বার, 2025 সালে নোবেল অর্থনীতি পুরস্কার কারা পেয়েছেন? হ্যাঁ, 2000, আমি একটু মাইক্রোফোনটা চেঞ্জ করি। সো এরপরে যে কোশ্চেনটা আছে আবার নোবেল পুরস্কার নিয়ে, এই 3টাই আসে নোবেল পুরস্কার নিয়ে, অর্থনীতি, শান্তি এবং সাহিত্য। এই 3টা বিষয়ের উপরে মূলত কোশ্চেন গুলো হয়। তো এখানে আছে যে 2025 সালে নোবেল অর্থনীতি পুরস্কার কারা পেয়েছেন? নোবেল অর্থনীতি পুরস্কার কারা পেয়েছেন? অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া শুরু হয় 1969 সালে। 1969 সালে শুরু হয়। আগে কিন্তু অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া হতো না। হ্যাঁ,
1901 সালে যখন নোবেল পুরস্কার দেওয়া শুরু হলো তখন মাত্র 5টা বিষয় দেওয়া হতো। পরবর্তীতে 1969 সালে আবার অর্থনীতিকে যুক্ত করা হয়। হ্যাঁ, এখন এই পর্যায়ক্রমে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছে। তো 2025 সালেও দেওয়া হয় তিনজনকে নোবেল পুরস্কার দেওয়া হয়। আপনারা একটু আমাকে কমেন্টে জানান যে 2025 সালে নোবেল অর্থনীতি পুরস্কার কারা পেয়েছেন, একটু কমেন্টে জানান এবং শেয়ার করে দিয়েন। তো এখানে আমাদের অনেকে জানাচ্ছেন 6-এর বি বলছেন, না 6-এর বি না, মারুফা HR নাসরিন বলেছেন 6-এর ক, শাপলা রানী বলেছেন 6-এর ক। থ্যাংক ইউ আপু আপনাদের। ওকে, আমরা যদি দেখি এখানে 2025 সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার 3জন পেয়েছেন। এই 3জনই হচ্ছেন এই ক নাম্বারে রয়েছেন। এদের নামটা হচ্ছে জোয়েল মকির, ফিলিপ আগিয়ন এবং পিটার হাউইট, এই 3জন। তো আপনারা যদি মনে করেন যে এই 3টার নাম কেমনে মনে রাখবো, খুব সহজে এই 3টা জিনিস মনে রাখবেন। একটা হচ্ছে জোয়েল, পিটার এবং ফিলিপ, এই 3টা অংশ শুধু মনে রাখবেন। জোয়েল পিটার ফিলিপ, জোয়েল পিটার ফিলিপ, জোয়েল পিটার ফিলিপ। এটা জাস্ট আগামী 1 বছরের জন্য মনে রাখবেন, এরপর ভুলে যাবেন, কোনো সমস্যা নেই। হ্যাঁ, যেহেতু আগামী বছর আবার আমাদের নোবেল পুরস্কার দিবে, নতুন মানুষ নোবেল পুরস্কার পাবেন ইনশাল্লাহ। সো জোয়েল পিটার ফিলিপ এই 3জন নোবেল পুরস্কার পেয়েছেন। তারা কি জন্য পেয়েছেন, ওনারা কি জন্য পেয়েছেন, এটা আমাদের লাগবে, খুবই গুরুত্বপূর্ণ। এটা আমাকে একটু আপনারা আনসারে জানাইতে পারেন যে তারা কি জন্য পেয়েছেন, একটু জানান আমাকে, আমি আপনাদের কাছ থেকে শিখি, একটু সমৃদ্ধ হই। হ্যাঁ, সো এইভাবে মনে রাখবেন। এই নামগুলো যেহেতু কঠিন, আপনাকে আমি খুব করেও মুখস্থ করাইতে পারবো না। সো আপনি এইভাবে মনে রাখতে পারেন, জোয়েল পিটার ফিলিপ। সবাই একটু আমরা কমেন্ট করি, জোয়েল পিটার ফিলিপ, জোয়েল পিটার ফিলিপ, এভাবে একটু জোয়েল পিটার ফিলিপ এইভাবে একটু আমরা কমেন্ট করি, তাহলে দেখবেন আপনার হয়ে যাবে, এটা মুখস্থ হয়ে যাবে। জোয়েল পিটার ফিলিপ এভাবে একটু লিখে আপনারা সবাই কমেন্ট করেন, ইনশাল্লাহ আপনি ভালো কিছু করতে পারবেন। জোয়েল পিটার ফিলিপ এই 3জন এবার অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন, এটা লিখে আমরা একটু কমেন্ট করি। ওকে, আমরা একটু দেখি যে আসলে এই যে 3জন নোবেল পুরস্কার পেয়েছেন, আসলে এরা কি জন্য পেয়েছেন, ওনাদের অবদানটা কি। এই অবদানটা গুরুত্বপূর্ণ। ওনাদের অবদান হচ্ছে ওনারা দুঃখিত, অর্থনীতিতে বা উৎপাদনে প্রযুক্তি ব্যবহার করে প্রবৃদ্ধি অর্জন। অর্থনীতিতে বা আমরা যখন কোনো কিছু উৎপাদন করতে যাব, আমরা যখন প্রযুক্তি ব্যবহার করব, এর ফলে যে প্রবৃদ্ধিটা অর্জন হবে। আপনারা বলতে পারেন এটা কোনো কথা, এই সামান্য এইটুকুর জন্য নোবেল পুরস্কার দিয়েছে। হ্যাঁ, আমরা সবাই জানি যে প্রযুক্তি ব্যবহার করলে প্রবৃদ্ধি বাড়বে, একটা অর্থনৈতিক উন্নয়ন হবে, যে কোনো দেশ উন্নয়ন সাধন হবে। কিন্তু এইগুলোর কিছু ফর্মুলা আছে, আপনি কোন ওয়েতে আগাবেন। ঠিক আছে, আপনার কাছে সব প্রযুক্তি আছে, বাট আপনি কোন ওয়েতে আগাবেন, হ্যাঁ, তারপরে হচ্ছে কি করবেন, এগুলো নিয়ে কিন্তু গবেষণা করতে হয়। ঠিক আছে, সো এবারে মূল ফোকাসটাই ছিল যে প্রযুক্তি ব্যবহার করে আপনি কিভাবে একটা দেশের প্রবৃদ্ধি অর্জন করবেন অথবা একটা দেশের উন্নয়ন সাধন করবেন। এটাই ছিল এবারে অর্থনীতিতে নোবেল পুরস্কারের মূল থিম। ওকে, আরেকটা জিনিস এখানে একটু মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে হলো এই যে অর্থনীতি পুরস্কারটা আছে, এই পুরস্কারের টাকাটা কিন্তু নোবেল কমিটি দেয় না, মনে রাখবেন। অর্থনীতিতে নোবেল পুরস্কারের যে টাকাটা দেয়া হয়, অর্থনীতির নোবেল পুরস্কারের অর্থ বা প্রাইজ দেওয়া হয়
সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক থেকে, কেন্দ্রীয় ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিক্স ব্যাংক। দুঃখিত, আমি এটা আবার উপরে বড় করে লিখি। সেই কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিক্স ব্যাংক। তাহলে অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য যে প্রাইজ মানিটা, এটা নোবেল কমিটি দিবে না, নোবেল কমিটি জাস্ট ঘোষণা করবে। বাট এটা যে টাকাটা, এই টাকাটা দিবে সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক, এবং তাদের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিক্স ব্যাংক। খুবই গুরুত্বপূর্ণ। ব্যাংকের পরীক্ষা অনেকবার আসছে যে নোবেল পুরস্কারের অর্থনীতির যে প্রাইজ মানিটা এটা কে দিবে, এবং ভাইবাতেও জিজ্ঞাসা করে আপনি যদি অর্থনীতির স্টুডেন্ট হন যে এবছর যে অর্থনীতির নোবেল পুরস্কার পেয়েছে তাদের নাম কি, তাদেরকে যে প্রাইজ মানিটা দেওয়া হবে এটা কে দিবে, আমরা কিন্তু বলে ফেলি যে এটা নোবেল কমিটি দিবে। না, নোবেল কমিটি কখনো দিবে না, এটা দিবে হলো সুইডেনের কেন্দ্রীয় ব্যাংক, এবং সুইডেনের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে রিক্স ব্যাংক। এটা একটু মনে রাখবেন, খুবই গুরুত্বপূর্ণ সব জায়গার জন্যই। এরপরে আমরা আসি পরবর্তী কোশ্চেনে। ওকে, একটা বিষয় আসলে আমি এতক্ষণ পরে খেয়াল করলাম, আমি আন্তরিকভাবে দুঃখিত। সেটা হচ্ছে যে এখানে আপনারা অনেকেই এই জিনিসটা লিখছেন, অথবা হচ্ছে দেখা গেছে যে আপনারা অনেকে স্ক্রিনশট নিচ্ছেন। তো আমি দেখা গেছে লেখার পরে লেখার সামনে দাঁড়িয়ে আপনাদের সাথে কথা বলছি। সো এই জিনিসটা আসলে একটা মিস্টেক হয়ে গেছে পড়াতে পড়াতে। সো এরপরে যখন আমি লিখবো আমি সরে দাঁড়াবো, আপনি লিখতে পারেন, সবাই খাতা নিয়ে বসতে পারেন, প্লাস হচ্ছে গিয়ে আপনি স্ক্রিনশট নিতে পারেন। হ্যাঁ, তবে স্ক্রিনশটের চেয়ে সবচেয়ে ফ্রুটফুল কাজ হবে আপনি যদি খাতা নিয়ে বসেন। এতে আপনার লেখার স্টাইল বাড়বে, বিভিন্ন বিষয় নিয়ে বানানগুলো যখন লিখবেন তখন আপনার ভুল ভ্রান্তি কম হবে। আর স্ক্রিনশট, পিডিএফ এগুলো পরে কখন আপনি ভালো কিছু করতে পারবেন না, এটা অনেক দূর মানুষকে নিয়ে যেতে পারবে না। বুঝতে পারছেন? 7 নম্বর কোশ্চেন, আমাদের অনেক সুন্দর একটা কোশ্চেন। সেই কোশ্চেনটা হলো গ্রেটা থুনবার্গের আন্দোলনের আনুষ্ঠানিক নাম কি? আমরা প্রথম দিকেই গ্রেটা থুনবার্গের নাম শুনেছিলাম। গ্রেটা থুনবার্গের আন্দোলন কিন্তু বিভিন্ন পরীক্ষায় চলে এসেছে অলরেডি, সো সামনেও আরো আসবে। গ্রেটা থুনবার্গের আন্দোলনের আনুষ্ঠানিক নাম কি? আপনারা একটু কমেন্টে জানান। গ্রেটা থুনবার্গ, এই গ্রেটা থুনবার্গ কিন্তু বর্তমান সময়ে সবচেয়ে বেশি আলোচিত। হ্যাঁ, তো গ্রেটা থুনবার্গ আপনার তার দেশ, গ্রেটা থুনবার্গের দেশ হলো সুইডেন। গ্রেটা থুনবার্গের দেশ হলো সুইডেন, এবং তিনি যখন কিশোর বয়সে মানে স্কুলে পড়েন, ক্লাস 6-7 পড়েন, তখন থেকে কিন্তু বিশ্বে বিভিন্ন সমস্যা নিয়ে আন্দোলন শুরু করেছিলেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে জলবায়ু পরিবর্তন মোকাবেলা। জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বড় বড় দেশগুলোর ভূমিকা কি হবে, পৃথিবীর যে করুণ অবস্থা হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে, এবং ভবিষ্যতে দেখা যাচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে আমাদের জনজীবন, আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, তাদের জীবনটা কিন্তু আমরা হুমকির মুখে ফেলছি। এই সামগ্রিক বিষয়গুলো নিয়ে কিন্তু এই ক্লাস 6-7 একটা মেয়ে তার মাথায় আসলো, সে তার সহপাঠীদের নিয়ে একটা আন্দোলন শুরু করবে, এবং সে আন্দোলনের মূল ফোকাস হবে জলবায়ু পরিবর্তন মোকাবেলা। এবং সেই আন্দোলন করতে গিয়ে যেদিন তার স্কুল ছুটি থাকতো শুক্রবারে, এই শুক্রবারে সে মূলত তার সহপাঠীদের নিয়ে প্লেকার্ড টাঙ্গিয়ে, আমরা যেটা দেখি মানববন্ধন টাইপের, এভাবে সে আন্দোলন শুরু করলো। এবং সেই গ্রেটা থুনবার্গকে আজকে সারা বিশ্ব চেনে। গ্রেটা থুনবার্গ আপনারা দেখবেন বিভিন্ন জাতিসংঘের সম্মেলনে যাচ্ছে। এই যে আগামী মাসেই COP30 হবে ব্রাজিলে, সেখানেও কিন্তু গ্রেটা থুনবার্গ যাবে। বিভিন্ন জলবায়ু সম্মেলনে যাচ্ছেন, কয়েকদিন আগে সুমুদ ফ্লোটিলায় গিয়েছেন। হ্যাঁ, এবং তিনি কিন্তু অনেকবার নোবেল পুরস্কার শান্তিতে পাওয়ার জন্য মনোনয়ন পেয়েছেন, হয়তোবা সামনে তিনি পেয়েও যেতে পারেন। তো ওনার যে আন্দোলনটা, সেই আন্দোলনটার নাম যেহেতু আমি একটু আগে বললাম, শুক্রবারে সেই আন্দোলনটা হয়, এবং তার সহপাঠীদের নিয়ে এটা শুরু করে। ওই আন্দোলনের ওই দিনের নামটাকে কেন্দ্র করে এই নামটা দেওয়া হয় ফ্রাইডে ফর ফিউচার। ফ্রাইডে ফর ফিউচার, এবং ফ্রাইডে ফর ফিউচার মানে বুঝাইছে আমরা ফ্রাইডেতে আন্দোলনটা করব ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচানোর জন্য। ভবিষ্যৎ প্রজন্ম আজকে হুমকির মুখে, জলবায়ু পরিবর্তন থেকে শুরু করে পুরো বিশ্বের প্রাণীকুল আজকে হুমকির মুখে। যাতে উন্নত দেশগুলো যারা বেশি বেশি জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী, তারা একটু সচেতন হয়।
সো এই গ্রেটা থুনবার্গ খুবই গুরুত্বপূর্ণ এবং এটা বারবারই আসে, একটু মনে রাখার চেষ্টা করবেন। এবং আরেকটা জিনিস মনে রাখবেন, পুরো পৃথিবীতে প্রথম যে আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনটা হয় সেটাও কিন্তু হয় সুইডেনে। এটা মনে রাখবেন, প্রথম পরিবেশ সম্মেলন প্রথম পরিবেশ সম্মেলন বিশ্বের প্রথম পরিবেশ সম্মেলনটা হয় সুইডেনে 1972 সালে। তাহলে এই 1972 সালেই সুইডেনে প্রথম পরিবেশ সম্মেলন অনুষ্ঠিত হয়। এবং সেই পরিবেশ সম্মেলনটার মূল থিমটাই ছিল যে পরিবেশ দূষণ হচ্ছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হচ্ছে, এটা নিয়ে আমাদের সচেতন হওয়া উচিত। এটা প্রথম পরিবেশ সম্মেলন, প্রথম কিন্তু ধরিত্রী সম্মেলন না, ঠিক আছে? ধরিত্রী সম্মেলনটা হয় 1992 সালে ব্রাজিলে, কিন্তু প্রথম পরিবেশ সম্মেলনটা হয় সুইডেনে। এবং গ্রেটা থুনবার্গের বাড়িও কিন্তু সুইডেন, নোবেল পুরস্কারটা দেওয়া হয় সুইডেনে। মানে আজকে সুইডেনের নাম এতবার আমরা নিয়েছি যে আসলে টিউটোরিয়াল পেজে এতবার সুইডেনের নাম কেউ নিচে কিনা আমার জানা নাই। তো যাই হোক, এটা যদি শুনে সুইডেনের কর্তৃপক্ষ তাহলে টিউটোরিয়াল পেজে তারা অনেক ধন্যবাদ জানাবে। তো সুইডেন 1972 সালে সুইডেনে এই পরিবেশ সম্মেলনটা হয়। তো যাই হোক, আমরা এবার অন্য প্রশ্ন চলে যাই। আপনারা মনে রাখবেন, এটা খুবই সহজ, পরীক্ষায় আসে অনেকবার। হ্যাঁ, আর পৃথিবীতে আপনি যতদিন বাইচে আছেন যুদ্ধ বন্ধ হবে, মহামারী বন্ধ হবে, কিন্তু জলবায়ু পরিবর্তন আপনি বন্ধ করতে পারবেন না। জলবায়ু প্রতিনিয়ত পরিবর্তন হতেই আছে। হ্যাঁ, এই জন্য আমাদের জাতিসংঘের সাবেক একজন মহাসচিব বান কি মুন বলেছিলেন, তিনি একটা সুন্দর কথা বলেছিলেন জলবায়ু পরিবর্তন নিয়ে, যে উই হ্যাভ নো প্ল্যান বি, আমাদের কোনো প্ল্যান বি নাই, বিকজ উই হ্যাভ নো প্ল্যানেট বি। আমাদের তো আর একটা গ্রহ নাই যে ওইটা নিয়ে আমরা প্ল্যান করব, যেহেতু এই গ্রহে বসবাস করতে হবে, তো এই গ্রহকে আমাদের বাঁচাইতে হবে, ঠিক আছে? অনেক আমাদের বাড়ি পছন্দ হলেন, আর একটা বাড়ি চেঞ্জ করলাম, কিন্তু আপনার একটা গ্রহে যখন আপনি বসবাস করা শুরু করবেন, এটা যখন অবসবাসযোগ্য হয়ে যাবে তখন আপনি কই যাবেন, ঠিক আছে? সো এই জিনিসগুলো একটু মনে রাখবেন। এরপরে যদি আমরা যে প্রশ্নটাতে যাব সেটা হচ্ছে 8 নম্বর প্রশ্ন, বাগরাম এয়ারওয়েজ পুনরায় নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে সবচেয়ে উচ্চাকাঙ্ক্ষী বিবৃতি কে দিয়েছেন? খুবই হাই ভোল্টেজ একটা প্রশ্ন এবং বর্তমান সময়ে আলোচিত। ডোনাল্ড ট্রাম্প। মনে রাখবেন, আপনারা একটু কমেন্টে জানান যে এটা আসলে কে বলেছেন। আপনারা জানেন অলরেডি কে বলেছেন, তো আমরা জানি, সবাই জানি এটা আসলে বলেছেন হলো ডোনাল্ড ট্রাম্প। মানে ডোনাল্ড ট্রাম্প এখন মুখ দিয়ে যে কথাটা বলবে এটাই সাধারণ জ্ঞান। ডোনাল্ড ট্রাম্প কোনো কিছু মুখ দিয়ে বলা মানে ওইটাই সাধারণ জ্ঞান হয়ে যাচ্ছে, বুঝতে পারছেন? ডোনাল্ড ট্রাম্প দেখা গেছে বিশ্বের বিভিন্ন জায়গায় যুদ্ধ থামাচ্ছে, গাজা পরিকল্পনা করছে, অথবা হচ্ছে কি আপনার আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধ থামাচ্ছে, রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামানোর জন্য কাজ করছে, এই বাগরাম ঘাটে নিয়ন্ত্রণ নিতে চাচ্ছে। যেটাই তিনি মুখ দিয়ে বলছেন সেটাই সাধারণ জ্ঞান হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো ডোনাল্ড ট্রাম্প আপনাদের জন্য আসলে একদিক দিয়ে যন্ত্রণার কারণ, আরেক দিয়ে আবার তিনি ভালো ভালো কিছু কাজ করছেন, হ্যাঁ, প্রশংসা করতেই হয়। তো যাই হোক, বাগরাম এয়ারওয়েজ নিয়ন্ত্রণ নেওয়ার ব্যাপারে এই সম্প্রতি উনি বিবৃতি দিয়েছেন হলো ডোনাল্ড ট্রাম্প। মনে রাখবেন, ডোনাল্ড ট্রাম্প আরো কিছু জিনিস চাচ্ছেন। কি চাচ্ছেন? তিনি পানামা যে খাল আছে, পানামাতে, মধ্য আমেরিকায় পানামা খাল নিয়ন্ত্রণ। এরপরে 2 নম্বর হচ্ছে গ্রিনল্যান্ডের দ্বীপটা আছে, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপের নাম হলো গ্রিনল্যান্ড দ্বীপ। এই গ্রিনল্যান্ড দ্বীপটি ক্রয় করতে চান। গ্রিনল্যান্ড দ্বীপটি ক্রয় করতে চান। এবং দেখবেন মেক্সিকো উপসাগর যে একটা সাগর আছে, উপসাগর, সেটার নামও তিনি পরিবর্তন করে দিয়েছেন। সেটার নাম তিনি পরিবর্তন করে রেখেছেন গালফ অফ আমেরিকা। তাহলে মেক্সিকো উপসাগরের নাম কিন্তু গুগলে সার্চ দিলে এখন আপনি মেক্সিকো উপসাগর পাবেন না, গালফ অফ মেক্সিকোর পরিবর্তে ওটার নাম হয়ে গেছে এখন গালফ অফ আমেরিকা। পাশাপাশি তিনি বাগরাম এয়ার ঘাটিও চাচ্ছেন,
মানে পুরো বিশ্বের রাজনীতি এখন জমায়ে রাখছে কিন্তু একটা মানুষ, সেটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প। কারণ উনি মুখ দিয়ে যা বলতেছে তাই সাধারণ জ্ঞানের একটা টপিক হয়ে যাচ্ছে, ঠিক আছে? সো আপনারা একটু, স্যার লিখতে পারছি না, হ্যাঁ লেখেন, আপনারা এখন লেখেন, দুঃখিত আমি, আপনারা এখন লিখতে পারেন। একজন বলেছেন যে উনি এখন নোবেল পেতে চাইতেছেন। হ্যাঁ, উনি নোবেল পেতে চাইতেই পারেন, উনি তো চাইতে পারেন যে নোবেল কমিটি তা সেটা বিবেচনা করবে। তো এই জিনিসগুলা, পানামা খাল নিয়ন্ত্রণ নিতে যাচ্ছেন, গ্রিনল্যান্ড দ্বীপটি তিনি ক্রয় করতে চাচ্ছেন, এবং গালফ অফ আমেরিকা, যেটার নাম ছিল আগে গালফ অফ মেক্সিকো, সেটারও নাম তিনি পরিবর্তন করে দিয়েছেন। তাহলে এই যে প্রশ্নটা 8 নাম্বার, বাগরাম এয়ারবেস, এটা কিন্তু একটা আমরা দেখেছি, এটা হলো আফগানিস্তানে, এবং এটা নিয়ন্ত্রণ নেওয়ার জন্য কথা বলেছেন, বিবৃতি দিয়েছেন হলো আমাদের ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প গেল, এরপর আমরা আরো কিছু প্রশ্নে যাই। 2025 সালে ঘোষণা করা পোপের অফিসিয়াল উপাধি কি? খুব সুন্দর একটা প্রশ্ন, পরীক্ষা আসার মতো। পৃথিবীতে যেহেতু খ্রিস্টান ক্যাথলিক যারা ধর্মাবলম্বী রয়েছে, তাদের সর্বোচ্চ ধর্মীয় গুরু হচ্ছেন পোপ। এটা নিয়ে প্রশ্ন আসবেই। আপনার পাশাপাশি ধর্ম নিয়ে যখন প্রশ্ন আসে, ইসলাম ধর্মের বাইরেও কিন্তু অন্যান্য ধর্মগুলো নিয়ে অবশ্যই প্রশ্ন আসবে, এবং খুবই গুরুত্বপূর্ণ, এবং আপনাকে এই বিষয়গুলো নিয়েও ধারণা রাখতে হবে। তো এটার একটা আনসার জানান যে 2025 সালে ঘোষণা করা পোপের অফিসিয়াল উপাধিটা কি? অফিসিয়াল উপাধিটা কি? হ্যাঁ, ডেনমার্কের কাছ থেকে উনি গ্রিনল্যান্ড দ্বীপটা কিনতে যাচ্ছেন, ঠিক আছে? সো 2025 সালে যিনি নতুন পোপ হয়েছেন তার ব্যাপারে আমরা একটু তথ্য নিব। অনেকে আনসার করছেন, অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ, একজন বলেছেন পোপ লিও, তারপর সেন্ট মার্টিন দখল করতে চান, এটা এখন উনি বলেন নাই। এরপরে তাহমিনা মিতা বলেছেন গ, ধন্যবাদ। তো আমরা একটু দেখি, এই যে পোপ মূলত যিনি নির্বাচিত হবেন তিনি বসবাস করেন ভ্যাটিকান সিটিতে। ভ্যাটিকান সিটি হলো বিশ্বের সবচেয়ে ছোট দেশ আয়তন ও জনসংখ্যায়। আয়তন ও জনসংখ্যা বিশ্বের সবচেয়ে ছোট দেশ এই ভ্যাটিকান সিটি। তো এই ভ্যাটিকান সিটিতে মানুষ খুব কম বাস করে, একেবারে নাই বললে চলে, খুব কম। আর ভ্যাটিকান সিটি হলো জনসংখ্যা আয়তন সবচেয়ে ছোট দেশ। তবে ভ্যাটিকান সিটি আবার জাতিসংঘের সদস্য না, এবং ভ্যাটিকান সিটিতে আপনার ভ্যাটিকান সিটির যে আয়তন, এটা হলো 0.44 বর্গ কিলোমিটার। মানে এটা যদি আপনি হেক্টরে যান, একরে যান, একরে গেলে 110 একর, খুব বেশি না। একটা বড় প্রাসাদের আশেপাশে যে বাগান আছে বা 2-1টা ঘর বাড়ি আছে, এই সব মিলে হলো ভ্যাটিকান সিটি। মাত্র 110 একর এটার আয়তন। মানে আপনার আশেপাশে 3-4টা বাড়ি মিলে বা আর একটু মাঠ টাট মিলে যে একটা বিশাল আয়তন, যেটা আপনি চোখে দেখেই শেষ করে ফেলতে পারবেন, ওইটুকুই হচ্ছে ভ্যাটিকান সিটির আয়তন, মাত্র 110 একর। তো এই ভ্যাটিকান সিটিতে যারা বাস করেন তাদেরকে বলা হয় পোপ বলা হয়। যিনি প্রধান থাকেন তাকে পোপ বলা হয়। এবং এই ভ্যাটিকান সিটিতে পোপদের নিরাপত্তার জন্য রয়েছে সুইস গার্ড। ভ্যাটিকান সিটি নিরাপত্তার জন্য রয়েছে সুইস গার্ড। হ্যাঁ, সবাই একটু কমেন্ট করে লিখে কমেন্টে জানান সুইস গার্ড। সো এই সুইস গার্ড সুইজারল্যান্ডের পক্ষ থেকে এই গার্ডটা প্রদান করা হয় তাদের নিরাপত্তার জন্য। এবং ভ্যাটিকান সিটি হলো
ইতালির ভিতরে একটা দেশ, ইতালির ভিতরে অবস্থিত, ইতালির ভিতরে অবস্থিত, এই জন্য এই দেশটাকে বলা হয়, ভ্যাটিকান সিটিকে বলা হয় ছিদ্রায়িত দেশ, ছিদ্রায়িত দেশ। তাহলে ভ্যাটিকান সিটিকে বলা হয় ছিদ্রায়িত দেশ, কারণ ইতালির যে মানচিত্রটা আপনারা দেখবেন ভূমধ্য সাগরের উপর দিকে অবস্থিত, এই ভূমধ্য সাগরের পাশে যে ইতালি, ইতালি দেখতে বুটের মতো, জুতা বা বুটের মতো দেখবেন, আমরা যে পরি বুট, বুটের মতো। ইতালির ভিতরে, ইতালির ভিতরে, রোম শহরের ভিতরে, ইতালির রাজধানীর ভিতরে একটা দেশ হলো ভ্যাটিকান সিটি, এই জন্য এটাকে বলা হয় ছিদ্রায়িত দেশ। এই দেশটা পৃথিবীর সবচেয়ে ছোট দেশ আয়তনে এবং জনসংখ্যায়, এবং এটার আয়তন তো বললাম 110 একরের মতো, এবং নিরাপত্তার জন্য রয়েছে সুইস গার্ড। যেহেতু খ্রিস্টান ধর্মের ক্যাথলিকদের পোপরা বিয়ে করেন না, এই জন্য ভ্যাটিকান সিটিতে নারী বসবাস করেন না। যারা পর্যটক হিসেবে যান নারী, তারা হয়তো যেতে পারেন, কিন্তু ভ্যাটিকান সিটিকে বলা হয় নারীবিহীন দেশ। হ্যাঁ, ভ্যাটিকান সিটি সম্পূর্ণ নারীবিহীন দেশ, এবং এই ভ্যাটিকান সিটি তাদের ধর্মগুরু নির্বাচন করে। যদি কোনো ধর্মগুরু মারা যান অথবা পদত্যাগ করেন, তারপরে নতুন ধর্মগুরু বা পোপ নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়। এবার যে 2025 সালে যিনি পোপ নির্বাচিত হয়েছেন তার নাম হচ্ছে পোপ লিও চতুর্দশ। পোপ লিও চতুর্দশ, পোপ লিও চতুর্দশ, আমরা তাকে নিয়ে একটু পড়বো। তিনি এবার নির্বাচিত হয়েছেন ভ্যাটিকান সিটির নতুন পোপ, এবং খুবই গুরুত্বপূর্ণ। আপনারা একটু শেয়ার দিয়ে রাখেন, ক্লাসটা শেয়ার দিয়ে রাখবেন, ঠিক আছে? আশা করি এটা আপনারা স্ক্রিনশট নিয়েছেন বা লিখে রেখেছেন। আমি একটু এটা মুছে দিই। হ্যাঁ, এখন যদি আমরা দেখি পোপ লিও চতুর্দশ, পোপ লিও চতুর্দশ, ওনার আসল একটা নাম আছে, আসল নাম হচ্ছে রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট, এটা ওনার আসল নাম। যে কেউ পোপ নির্বাচিত হলেই তার আসল নামটা বাদ দিয়ে নতুন করে একটা নাম গ্রহণ করতে হয়। এটা পোপ নির্বাচিত হওয়ার পর একটা রেওয়াজ। হ্যাঁ, ওনার আসল নাম হচ্ছে রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট। ওনার ডাক নাম বা যে নামটা তিনি গ্রহণ করেছেন, অফিসিয়াল উপাধি নিয়েছেন, সেটা হচ্ছে পোপ লিও চতুর্দশ। গেল। এরপরে এই পোপ লিও চতুর্দশ হচ্ছেন প্রথম মার্কিন পোপ, প্রথম আমেরিকান বা মার্কিন পোপ তিনি নির্বাচিত হয়েছেন। তো এই পোপ নির্বাচনের ক্ষেত্রে সবার ভোটাভুটির ভিত্তিতেই পুরো পৃথিবী থেকে যারা কার্ডিনাল আছেন তারা ভ্যাটিকান সিটিতে গিয়ে গণতান্ত্রিক ভোটাভুটির মাধ্যমে মূলত এই পোপ নির্বাচনটা হয়ে থাকে। হ্যাঁ, তাহলে এটা আপনারা একটু লিখে নেন। হ্যাঁ, দত্তক নেওয়া টাইপের আর কি। হ্যাঁ, সো এই দত্তক নেওয়া টাইপের নাম বা উনি নিজে থেকে একটা নাম গ্রহণ করেন, এটা ভ্যাটিকান সিটি একটা রেওয়াজ বলতে পারেন। সো আমাদের 9 নম্বর কোশ্চেনটা আশা করি বুঝতে পেরেছেন। এখানে আমরা ভ্যাটিকান সিটি সম্পর্কে জানলাম, নতুন যে পোপ তার সম্পর্কেও জানলাম। এর পরের প্রশ্ন আমরা চলে যাই। এরপরের প্রশ্ন 10 নম্বর প্রশ্ন, গাজা শান্তি সম্মেলন 2025-এ যে সমাধান প্রস্তাব করা হয়েছিল তার মূল চ্যালেঞ্জ কি? এই প্রশ্নটা একটু আমরা পড়াশোনা করে আপনারা আনসার করার চেষ্টা করবেন, যেহেতু অনেক বড় বড় অপশন। গাজা শান্তি সম্মেলন হয়েছে সম্প্রতি, গাজা শান্তি সম্মেলন, গাজা শান্তি সম্মেলন। গাজা শান্তি সম্মেলনটা হয় মিশরে, গাজা শান্তি সম্মেলনটা হয় মিশরে 13 অক্টোবর 2025। এবং এখানে ডোনাল্ড ট্রাম্প 20 দফা দাবি পেশ করেন। এর আগে 20 দফা দাবি পেশ করেন, এবং এখানে দুই পক্ষকে মিলিয়ে গাজা শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষর করা হয়। মধ্যস্থতা করে তুরস্ক, কাতার এবং মিশর।
মিশরের যে জায়গাতে এই সম্মেলনটা হয় সেটার নাম হচ্ছে শার্ম আল শেখ। শার্ম আল শেখ নামে একটা জায়গা আছে, সেই জায়গায় এই মিশরের এই সম্মেলনটা হয়। শার্ম আল শেখ নামে একটা জায়গা আছে মিশরের, খুব ব্যয়বহুল এবং আকর্ষণীয় একটা জায়গা, যেখানে 5 স্টার 6 স্টার হোটেল আছে। ওই জায়গায় সম্মেলনটা হয় মিশরে, এবং এটা হয় 13 অক্টোবর। মধ্যস্থতা করে তুরস্ক, কাতার এবং মিশর। এখানে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিলেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী, ভারতের প্রধানমন্ত্রী, অনেকে উপস্থিত ছিলেন, এবং সেখানে গাজা শান্তি সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা, হামাস এবং ফাতা সরকারের মধ্যে রাজনৈতিক সমন্বয়। আমরা জানি যে পশ্চিম তীর এবং গাজায় দুই ধরনের সরকার আছে, একটা হলো হামাস আর একটা হলো ফাতা। তো এই জায়গায় দেখবেন এই যে হামাস হলো গাজা, আর ফাতা হলো পশ্চিম তীর। এটা মনে রাখবেন। হামাস যে সরকার গঠন করেছে, হামাস যে গোষ্ঠী আছে, তারা হচ্ছেন গাজার, আর অন্য যেটা আছে ফাতা সরকার, সেটা হলো পশ্চিম তীরের। আপনারা একটু কমেন্টে জানান এবং আমাদের পেজের সাথে সবসময় যুক্ত থাকবেন। এইরকম যে ক্লাসগুলো আছে, এই ক্লাসগুলো আমরা আরো বেশি বেশি দেওয়ার চেষ্টা করব। অনেকে খ নাম্বার আনসার লিখছেন, আনসার খ হবে না। হ্যাঁ, এখানে আনসার খ হবে না, আনসার হবে ক। কারণ আপনারা জানেন কিনা জানি না, হামাস এবং ফাতা কিন্তু ওদের মধ্যে একটা বিরোধ আছে, যে আসলে তারা যখন ফিলিস্তিনকে স্বাধীনতা দিয়ে দেওয়া হবে, তারা একসাথে থাকবে কিনা। ঠিক আছে, ইসরায়েলের অভ্যন্তরীণ বিরোধ কোনো ব্যাপার না, এটা ইসরায়েলের ব্যাপার। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অনুমোদন পাওয়া, এদিকে সব দেশ যখন অনুমোদন দিবে, ওরা এমনিতে অনুমোদন দিবে। কারণ জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যকে যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, এরা তো চায় গাজা স্বাধীন হোক, ফিলিস্তিন স্বাধীন হোক, এদের মধ্যে শান্তি ফিরে আসুক। এরা তো চায়, এখন চাচ্ছে, আগে চাইতো না। আমেরিকার অর্থনৈতিক অনুদান নিশ্চিত করা, আমেরিকা যদি অনুদান না দেয় মুসলিম দেশগুলো দিবে, হ্যাঁ, বা অন্য বড় বড় যে দেশগুলো আছে, রাশিয়া, চায়না, যুক্তরাষ্ট্র, জার্মানি, অন্য দেশগুলো আমাদেরকে অর্থনৈতিক অনুদান দিবে। তো এই তিনটা কারণ না, এই তিনটা কোনো কারণই না। কারণ হচ্ছে আসল হামাস এবং ফাতা সরকারের মধ্যে রাজনৈতিক সমন্বয়। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা একটু মনে রাখবেন। এইটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এই সমন্বয়টা করা। ঠিক আছে, এরপরে প্রশ্ন আমরা চলে যাব। তাহলে এই জিনিসটা মনে রাখবেন, সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধবিরতির জন্য 20 দফা দাবি পেশ করেন, এবং এটাকে কেন্দ্র করে এই আমাদের গাজা শান্তি সম্মেলন হলো মিশরে 13 অক্টোবর। মধ্যস্থতা করে তুরস্ক, কাতার এবং মিশর, এবং ওইখানে কিন্তু একটা পক্ষে ডোনাল্ড ট্রাম্প উপস্থিত ছিল, আবার ইসরায়েলের যে প্রধানমন্ত্রী নেতানিয়াহু তারাও ছিল, হামাসের পক্ষ থেকেও মানুষ ছিল। সো এগুলো একটু মনে রাখবেন। হ্যাঁ, গুড স্যার, আপনার নাম কি? আমার ছেলে জানতে চাইছে। থ্যাংক ইউ তাকে আমার নাম জানতে চাওয়ার জন্য। আমার নাম হচ্ছে ফিরোজ রানা অন্তর। হ্যাঁ, কমেন্টে আপনার ছেলের নামটাও জানাবেন ইনশাল্লাহ। তো আমরা এরপরে প্রশ্নটা চলে যাই। এই প্রশ্নটা আশা করি বুঝতে পেরেছেন। এরপরে যে প্রশ্নটা আছে সেটা মেবি আমাদের আজকের কোশ্চেনের সবচেয়ে শেষ প্রশ্ন, সবার শেষ প্রশ্ন। সেই প্রশ্নটা হলো, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিনা করিনা রাজনৈতিক প্রভাব কোথায় সবচেয়ে প্রাধান্য পায়? দেখেন, তিনি যেহেতু ভেনেজুয়েলার নাগরিক, এই যে ভেনেজুয়েলার নাগরিক, তাহলে উনি কাজটা করেছেন কি? উনি করেছেন ভেনেজুয়েলার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। সো ওনার এই কাজটা হলো খুবই গুরুত্বপূর্ণ একটা কাজ। এই জন্য এই 11 নম্বর উত্তর হচ্ছে, নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিনা করিনার রাজনৈতিক প্রভাব কোথায় সবচেয়ে বেশি প্রাধান্য পায়? সেটা হলো ভেনেজুয়েলার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি কাজ করছেন। আর দক্ষিণ আমেরিকার বাণিজ্য বৃদ্ধি, এটা হবে না। কারাকাস অর্থনৈতিক পুনরুদ্ধার লাগবে না, এবং বা এটা এই আনসারটা হবে না। এবং চিলির শিক্ষানীতি সংস্কার, এইগুলোর সাথে কোনো সম্পর্ক নাই। সম্পর্ক আছে ভেনেজুয়েলার সাথে। ভেনেজুয়েলার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় তিনি কাজ করছেন, এবং সেজন্য কিন্তু 2025 সালে মারিয়া করিনাকে শান্তিতে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়। তাহলে এই 11 নম্বরটার আনসার হচ্ছে ক। 11 নম্বর আনসার হচ্ছে ক। এবং আরেকটা জিনিস এখানে আমরা বলে রাখি যে নেপাল, এখানে আরেকটা টপিক আসে নাই ভুলবশত,
সেই টপিকটা হচ্ছে নেপাল। নেপাল আমাদের দক্ষিণ এশিয়ার দেশ। নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট হচ্ছেন বিদ্যা দেবী ভান্ডারী। এরপরে প্রথম নারী প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি। খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা জিনিস একটু মনে রাখবেন। নেপালে কয়দিন আগে আপনারা জানেন যে জেনজিরা আন্দোলন করেছে আমাদের দেশের মতোই স্বৈরা শাসকদের বিরুদ্ধে, এবং নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পালিয়ে যান, পরবর্তীতে প্রধানমন্ত্রী হন। তিনিও নারী প্রধানমন্ত্রী, এবং যিনি প্রেসিডেন্ট তিনিও নারী প্রেসিডেন্ট। তো খুবই গুরুত্বপূর্ণ। নেপালের প্রথম নারী প্রেসিডেন্ট যিনি বর্তমানে আছেন, এই দুজন বর্তমানে আছেন। একজন হচ্ছেন বিদ্যা দেবী ভান্ডারী, আরেকজন হচ্ছেন সুশীলা কার্কি। সো এই যে আমাদের আজকের ক্লাস, এই ক্লাসটা কেমন লেগেছে? আমাদের এই 11টাই ছিল। আপনারা যখন উৎসাহ দিবেন, কমেন্ট করবেন, বেশি বেশি শেয়ার করবেন, ইনশাল্লাহ আমরা পরবর্তীতে আবার এইরকম টপিক নিয়ে ক্লাস নিয়ে আসবো, এবং আপনাদেরকে ভালো ভালো ক্লাস উপহার দিব, যাতে আপনারা চাকরি বা অন্যান্য ক্ষেত্রে সুবিধা করতে পারেন। সো আমরা আজকের আমাদের টপিক আলোচনা শেষ। তো এখন আমরা যেটা জানাতে চাচ্ছি সেটা হচ্ছে কি অবস্থা, আপনারা একটু কমেন্টে জানান। আমি কি স্যারের পরিচয় দেওয়ার সময় বলেছিলাম যে আজকে কিন্তু একটা আগুন আসতেছে, আগুনের একটা খেলা আপনারা দেখবেন আজকে। তো দেখেন আজকে যে ক্লাসটা হলো, স্যার কিন্তু অসাধারণ, মানে আমি তো বুঝতেই পারি নাই যে এটা কি ফ্রি লাইভ ক্লাস হচ্ছে নাকি পেইড বেসের ক্লাস হচ্ছে। স্যার কিন্তু কোথাও মনোযোগ না দিয়ে কে কি কমেন্ট করতেছেন, কে কি বলতেছেন, টোটালি হি ইজ কমপ্লিটলি অ্যাটেন্টিভ ইন দ্য ক্লাস। অ্যান্ড এত সুন্দর ইনফরমেটিভ ক্লাস আপনারা যদি পেতে চান, আর আপনারা যারা এতক্ষণ দেখলেন, আমি আসলে আমাদের এতগুলো ভিউয়ার্স একই সাথে এতক্ষণ পর্যন্ত লাস্ট পর্যন্ত ক্লাস দেখে এরকম খুব কম হয় আর কি আমাদের যারা ক্লাস নিতে আসেন। তো স্যার তার কোয়ালিটি দিয়ে কিন্তু আপনাদেরকে সর্বক্ষণ একদম সুন্দরভাবে মনোযোগী করে রেখেছিলেন ক্লাসে। এই ধরনের অসাধারণ ক্লাস কি আপনারা সবাই চান? আপনার কেউ যাবেন না, অন্তত একটা কমেন্ট না করে গেলে আমরা মনে করব যে ইউ আর ডুইং চিটিং উইথ মি। সেটা হচ্ছে কি, স্যারকে বলতে হবে যে কেমন লাগছে ক্লাসটা, এতক্ষণে আপনারা উপকৃত হলেন আমাদের এই লাইভ ক্লাস থেকে। আপনি কি একটা কমেন্ট করবেন না যে স্যারের ক্লাসটা কেমন লাগছে? এটা না বলে আপনারা যে যাবেন, ইউ আর ডুইং ইনজাস্টিস উইথ আস, ইনজাস্টিস। তো দেখেন, যার কারণে আমরা কি সবাই চাই যে আমাদের অন্তর স্যারের মতো এই ধরনের যে কোয়ালিফাইড শিক্ষক আছেন তারা এসে আপনাদের সাথে এভাবে দিক নির্দেশনামূলক কথা বলুক, বিশ্লেষণধর্মী ক্লাস নিক, এবং আপনাদের চাকরির যে জার্নিটা আছে সেই জার্নিতে আপনাদের পাশে থাকুক। যদি আপনারা চান যে এই ধরনের শিক্ষকদের পরামর্শ এবং দিক নির্দেশনা সাথে এত সুন্দর প্রেজেন্টেশন অফ ক্লাস, তাহলে এই ইনফরমেটিভ ক্লাসগুলো যদি আপনারা পেতে চান, অবশ্যই আপনাদের জন্য আমাদের কি আছে, সুন্দর সুযোগ চালু করা আছে, তাই না? কি সুযোগ বলেন তো? সুন্দর সুযোগ। সবাই একটু কমেন্ট করেন। পরবর্তীতে আপনারা কেউ কিন্তু কমেন্ট না করে যাবেন না। সবাই কি খবর স্যার, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমরা সবাই ভালো আছি। তাহলে আজকের ক্লাসটা কেমন লেগেছে স্যার? কোন টপিকের উপর ক্লাস চাচ্ছেন বা কেমন হয়েছে একটু কমেন্টে জানান। সবাই আলহামদুলিল্লাহ, অসাধারণ। কিছু নাই, যেহেতু অনলাইন ক্লাস, খুব ভালো ক্লাস। বাহ, মাশাআল্লাহ স্যার, আজকের কমেন্ট গুলো তো সব আগুন আগুন কমেন্ট। আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু আপনাদের জন্য এই যে দেখেন, সকল সরকারি চাকরির কম্বাইন্ড কোর্স, যেরকম আমরা এখানে লেখা আছে, দেখেন লেখা আছে যে প্রাইমারি প্লাস নিবন্ধন প্লাস 10 থেকে 20তম গ্রেডের যত চাকরি বাংলাদেশে আছে, আমরা জানি যে সরকারি চাকরির গ্রেড 20তম গ্রেড পর্যন্ত আছে। তো আমরা প্রাইমারি নিবন্ধনটাকে কেন ফোকাস করেছি, যে এ লট অফ সার্কুলার আর সার্কুলেটেড অ্যান্ড প্রেসড ইন আওয়ার কান্ট্রি অন দিস সেক্টর, যে অনেক মানুষ প্রাইমারিতে এবং নিবন্ধনে আমরা চাকরি করতে ইচ্ছুক।
এবং এটা সবই কমফোর্ট, সব থেকে কমফোর্ট একটা চাকরি আমাদের প্রিয় বোনদের জন্য, বিশেষ করে ভাইদের জন্য না হলেও বোনদের জন্য এই চাকরিটা কিন্তু সব সময়ের জন্য খুবই কমফোর্টেবল একটা জব। আপনারা অনেকেই কমেন্ট করতেছেন, কমেন্টগুলো দেখে এটা ভুল পেইড ব্যাচের ক্লাস ভুলে পেইড ব্যাচের ক্লাস মনে হয়। আসলে দেখেন, যারা কোয়ালিফাইড মানুষ তারা কিন্তু এরকম হামধাম করে এসে হ্যালো ভিউয়ার্স কেমন আছেন, কি অবস্থা, মানে লাফালাফি করেন না আর কি। যারা ওই যে আছে না যে ভিউ বাড়ানোর জন্য হুট করে এসে, তাদের কোয়ালিটি নাই। কিন্তু স্যারের মতো মানুষ যারা, তারা কিন্তু কোয়ালিটি দিয়ে সার্ভাইভ করেন, তারা এক্সিস্ট করেন যে আই অ্যাম সামওয়ান স্পেশাল, I have the quality, I have the qualification to make attract to my students and give a lot of things to the students. সেই জায়গা থেকে কিন্তু স্যাররা কোনো লাফালাফি দাপাদাপি করতে এখানে আসেন না, এরকম বিশ্লেষণ ধর্মী ক্লাস নিয়ে তারা কিন্তু আপনাদের সামনে হাজির হয়। আলহামদুলিল্লাহ, সুন্দর সুন্দর এত এত লাভ রিয়াক্ট। স্যার আমার কিন্তু হিংসা হচ্ছে যে আপনি এত লাভ গেইন করে যাচ্ছেন। স্যার আপনার বিসিএস এর রেজাল্ট কি? আমার বিসিএস এ হয় নাই, রেজাল্ট আসে নাই। আপনারা সবাই দোয়া করবেন নেক্সটে যেন হয়, যে স্যারের মতো একজন ক্যাডার অফিসার হয়ে আপনাদের সামনে আসতে পারি। অনেক সুন্দর, অনেক সুন্দর, বাহ, অসাধারণ ক্লাস। কারেন্ট না থাকায় লাইভে থাকতে পারিনি, কোনো অসুবিধা নাই, আপনি পরে লাইভটা দেখে নেবেন। দেখেন আমাদের যে নতুন ব্যাচটা শুরু হচ্ছে এই কম্বাইন্ড ব্যাচের, সেই কম্বাইন্ড ব্যাচের যে সুযোগ সুবিধাগুলো থাকছে, যে একবার ভর্তি হলে পূর্ববর্তী এবং পরবর্তী লাইভ ব্যাচে আর রেকর্ডেড ক্লাসগুলো সব কিন্তু আপনি পেয়ে যাবেন। এবং এখানে সব থেকে বড় বিষয় আমরা যেটা ফোকাস করছি সবার জন্য, সেই ফোকাস পয়েন্টটা কি বলেন তো? ওয়ান টাইম অ্যাডমিশন, লাইফ টাইম অ্যাক্সেস। মানে আপনার প্রিয় মানুষের হাত ধরার আগ পর্যন্ত আমাদের অন্তর স্যার কিন্তু আপনাদের হাত ছাড়বে না। শুধু একবার ভর্তি হলেই পেইড ব্যাচে আপনি আজীবনের জন্য সদস্য হয়ে যাচ্ছেন, এমন সুযোগ দেয়ার ইজ no example of that kinds of things in our country in online platform. এই ধরনের কোনো উদাহরণ আমাদের বাংলাদেশে নাই যে লাইফ টাইম আপনার পাশে থাকবে। জাস্ট একটা কোর্স তারা ইন্ট্রোডিউস করে বা প্রেজেন্ট করে এবং একটা টাইম ডিউরেশন দিয়ে দেয়। তো আমি বলবো যে আপনারা একবার ভর্তি হয়ে ব্যাচে 100+ লাইভ ক্লাস, 100+ লাইভ এক্সাম, এবং আপনি সাথে পেয়ে যাচ্ছেন 1200 টাকার সমমূল্যের লেকচার শিট একদম ফ্রি। তাহলে আলটিমেটলি আপনি কিন্তু 250 টাকায় সারা জীবনের জন্য একটা জব ব্যাচের আমাদের টিউটোরিয়াল পেজের সদস্য হয়ে যাচ্ছেন এবং পেইড ব্যাচের লাইভ ব্যাচের সব ক্লাসগুলো সুন্দরভাবে পেয়ে যাচ্ছেন। তো কারা আপনারা অসাধারণ, আপনারা যারা আছেন, স্যারকে এত সুন্দর করে আলহামদুলিল্লাহ শুরু থেকে ক্লাসটা করলাম, অসাধারণ স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এটা আমার সবচেয়ে বড় পাওয়া। হ্যাঁ, and of course we feel honored to have such a extraordinary character here. এই ধরনের মানুষ পেয়ে আমরা আসলে কি অনেক বেশি ধন্য। এখন অনেকের আমাদের জিজ্ঞাসা থাকে, স্যার এই কোর্সগুলো কখন থেকে শুরু হবে, এই কোর্স আসলে ভর্তি হতে গেলে কেমন টাকা পয়সা প্রয়োজন? নো টেনশন, ডু ফুর্তি। প্রিয় ভাই বোন আমার, যারা আপনার চাকরির প্রত্যাশী আছেন, তারা কিন্তু আমরা জানি অফলাইন ব্যাচে ভর্তি হতে গেলে যেরকম 14,000 15,000 নাকি স্যার এরকমই তো, যে 10,000 12,000 এর নিচে কিন্তু ভালো যে ক্লাস প্ল্যাটফর্ম গুলো আছে, আমরা নাম না বলি কোনো প্ল্যাটফর্মের, কিন্তু আপনি যে কোনো অফলাইন প্ল্যাটফর্মে ভর্তি হতে গেলে অন্তত কিন্তু 14,000 15,000 টাকা আপনার কি লাগবে, তাই না? তাহলে এই 14-15,000 টাকা নয়, আমরা জানি প্রাইমারি আমাদের যে কোর্সটা আছে 1500 টাকা, নিবন্ধন 1500 টাকা, 10 থেকে 20তম গ্রেডের যে আলাদা কোর্সটা আছে সেটা 1500 টাকা। তার মানে আপনি যদি কোনো একটা সিঙ্গেল কোর্সে ভর্তি হতে চান, আপনি 1500 টাকা দিয়েই ভর্তি হতে পারবেন। কিন্তু আমাদের যে মেন্টররা আছে, আমরা যারা আছি, আমাদের এরকম শিক্ষকরা যারা আছেন, যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন, যারা শিক্ষার্থী থাকা অবস্থায় যখন প্রস্তুতি নিয়েছেন, তখন কিন্তু তাদের যে একটা অর্থনৈতিক সংকট, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে ছিলাম, আমরা প্রাইভেট পড়িয়ে তারপরে দেখা যাচ্ছে কোনো কোচিং বা ব্যাচে ভর্তি হয়েছি, আসলে বাড়ির থেকে টাকা দিতে চাইতো না। এই যে বিভিন্ন বিষয়, বা আমরা অধিকাংশই নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবারের সন্তান, আমরা চাকরির প্রস্তুতি যখন নিতে চাই, তখন কিন্তু আমরা ফাইনান্সিয়াল সাপোর্টটা এভাবে পাই না। যার কারণে এনাদের সবার সুপরামর্শে আমরা টোটাল 4500 টাকা না নিয়ে এই 3টা সাবজেক্টের একটা কম্বাইন্ড কোর্স শুরু করেছি মাত্র 1450 টাকায়। বলেন তো এটা কি আপনাদের জন্য ব্লেসিং নহে? Why not? It is a blessing for all of you. যে মাত্র 1450 টাকায় আপনি পেয়ে যাচ্ছেন এই 3টা কোর্সের কম্বাইন্ড একটা ব্যাচ,
যেখানে এই যে এই ধরনের আমাদের অন্তর স্যার, আমাদের জাহিন স্যার, আমাদের মঈন স্যার, আমাদের রাজিন স্যার, আমাদের রবিন স্যার, আমাদের সাইদুল স্যার, যার কথা না বললেই নয়, যার কথা না বললেও আপনারা বুঝে যান সে কে। আর আমাদের মতো নিম্নমানেরও দুই একজন আমরা যারা আছি তারাও আপনাদের পাশে থাকবো, কোনো অসুবিধা নাই। আপনারা সুন্দর এই ক্লাস মানে কোর্স ব্যাচটা পেয়ে যাচ্ছেন মাত্র 1450 টাকায়, নট 14,000, মাত্র 1450 টাকায়। সাথে পেয়ে যাচ্ছেন আমাদের যে 4টা সাবজেক্ট, এই 4টা সাবজেক্টের দেখেন এরকম এক সেট কিন্তু আপনার বাসায় শীট বা এই যে আপনারা যেটাকে বলি বই, এই হার্ড কপিটা পৌঁছে যাবে। মানে আপনি ক্লাস করতেছেন আপনার শীটে বসে। স্যার সিট গুলার কোয়ালিটি কেমন স্যার? অসাধারণ হচ্ছে, আমি তো ট্রাই করছি দেখা। স্যার কিন্তু দেখেছেন, এবং আমাদের কোয়ালিটি এবং এখানে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, বারবার আসা প্রশ্ন কিন্তু আমরা এখানে ইনক্লুড করেছি। তো আপনারা যারা এখানে আছেন এই ধরনের ক্লাস যদি পেতে চান, কে কে আমাদের ব্যাচে ভর্তি হতে চান একটু কমেন্ট করেন। স্যার ভর্তি হতে চাই। আরেকটা তথ্য দিয়ে রাখি, আপনারা ইতিমধ্যে জানেন পত্র পত্রিকা মারফতে সামনে কিন্তু সরকার নতুন আরেকটা পে স্কেল দিচ্ছে। হ্যাঁ, নবম পে স্কেল যেটা, এই পে স্কেলটা কিন্তু ডিসেম্বরের মধ্যেই দেয়া শেষ হয়ে যাবে, জানুয়ারি থেকেই কার্যকর হয়ে যাবে, জানুয়ারি থেকে সবার অ্যাকাউন্টে চলে যাবে। নতুন পে স্কেল হচ্ছে, নতুন পে স্কেল হলে কিন্তু দেখবেন 18, 20 এই গ্রেডের চাকরিগুলো আর থাকবে না, গ্রেডটা কমায় আনবে। 15, 16 মানে 1 থেকে 15 পর্যন্ত গ্রেড রাখবে। তারপরে বেতনও সর্বনিম্ন 20-25 হাজার করবে, যেটা এখন আজকে আমি দৈনিক ইত্তেফাক পত্রিকার সূত্র মতে জানলাম যে বাংলাদেশে এখন সরকারি চাকরিতে সর্বনিম্ন বেতনই হবে 25,000। এবং এটা উচিত। আমরা তো মুদ্রাস্ফীতি সম্পর্কে জানি, বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি বা জীবনযাপনের জন্য এই যে আমাদের আয় ব্যয়ের একটা হিসাব করতে গিয়ে আমরা হিমশিম খেয়ে ফেলি। এটা কিন্তু জাস্টিস যে আসলে একজন সরকারি চাকরিজীবী আপনি যদি মাত্র 10-15 হাজার টাকা বেতনে একটা মাস চলতে বলে, এটা খুবই কঠিন। বাট যখন আপনি সর্বনিম্ন বেতন 25,000 করবেন, সো এইটা কিন্তু আপনার জন্য খুব ভালো একটা জাস্টিস, একটা ফেয়ার উইন উইন সিচুয়েশন দুই পক্ষের মধ্যে, চাকরি প্রার্থী এবং সরকারের পক্ষে। সো এটা কিন্তু চাকরি প্রার্থীদের জন্য একটা ভালো বার্তা যে আপনি যদি একটা চাকরি নিশ্চিত করতে পারেন তাহলে দেখা যাবে সামনে একটা পে স্কেল পেয়ে যাচ্ছেন। এটা খুবই সৌভাগ্যের একটা ব্যাপার। 2026 সালে একটা চাকরিতে নতুন একটা পে স্কেল নিয়ে ঢুকতেছে। এটা কিন্তু অনেকেই অনেকদিন ধরে স্ট্রাগল করতেছে যে নতুন পে স্কেল দেন, নতুন পে স্কেল দেন। সো এই যে 1450 টাকা বা 1000-1200 এগুলো আপনার নতুন পে স্কেলে বেতনের কাছে কিছুই না। এক মাসে দেখা গেছে আপনার ওই মোবাইল খরচ বা এমবি খরচে চলে যায়। এটা আরো সুযোগ যে আপনি একবার ভর্তি হয়ে চাকরির আগ পর্যন্ত কোর্স করতে পারছেন। এখন অনলাইনে আপনার জানা আছে এরকম কোন কোর্সে একবার ভর্তি? খুব কম, রেয়ার, নাই বললেই চলে। এবং সবচেয়ে বড় কথা হলো আপনার কি বলে ওই যে যখন আপনি এটাতে ভর্তি হচ্ছেন, ভর্তি হওয়ার পর দেখা গেছে আপনি সবকিছু এখান থেকে পাচ্ছেন, ক্লাস বলেন, সাজেশন বলেন। হ্যাঁ, তো এটা কিন্তু সুবর্ণ সুযোগ যে আপনারা দ্রুত ভর্তি হয়ে যান। এবং আমি যেটা বলতে পারি যে আসলে সরকারি চাকরিতে একটা রিল্যাক্সেশন পাবেন, চাকরির একটা মর্যাদা আছে, সবকিছুই আসবে দেখবেন, এবং দেশের জন্য কিছু একটা করতে পারবেন। ঠিক আছে, এখানে সৎভাবে যদি আপনি চাকরি করতে পারেন দেখবেন আপনার চারপাশে বা আপনার জীবনটা অনেক একটা মানে রিল্যাক্স এবং একটা প্রশান্তিতে ভরে উঠবে। মনে হবে যে না, আমি আমার যে পরিশ্রমটা করেছি এই পরিশ্রমটা আসলে আমার যথার্থ ছিল, এবং সরকারি চাকরিটা আপনাকে সেই রকম একটা ফিল দিবে। ঠিক আছে, এবং আপনি দেশের জন্য একেবারে সরাসরি জনগণের সাথে কাজ করতে পারবেন। এটা কিন্তু খুব বড় একটা। আমাদের কিন্তু স্যার অনেক কমেন্ট আসতেছে, স্যার ভর্তি হতে চাই, স্যার ভর্তি হতে চাই। ইনশাআল্লাহ আপনাদের তো এখানে দেয়া আছে, নাম্বার দেয়া আছে, তাই না? এই যে দেখেন, আপনারা যারা ভর্তি হতে চান তারা অবশ্যই কি করবেন, আমাদের যে এই যে দেওয়া স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে 01767265758, এই নাম্বারে পার্সোনাল বিকাশ অথবা নগদে আপনি মাত্র 1450 টাকা সেন্ড মানি করে, আমরা এখানে হলুদ কালারটা ইউজ করি, 1450 টাকা 1450 টাকা কি করবেন, সেন্ড মানি করবেন। সেন্ড মানি করে লিখবেন পেমেন্ট ডান। আর পেমেন্ট ডান লেখার সাথে সাথেই আপনাকে কিন্তু আমাদের এই যে পেইড ব্যাচের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোতে জয়েন করিয়ে নেওয়া হবে, এবং নতুন ব্যাচেই আপনি আগামীকাল থেকেই হয়তো ক্লাস পেয়ে যাবেন। এবং এটা আপনারা কি করতে পারেন, হোয়াটসঅ্যাপে স্ক্রিনশটও দিয়ে দিতে পারেন। এবং আপনার নাম্বারের যে লাস্ট
লাস্ট থ্রি ডিজিট আপনি দিয়েও কমেন্ট করতে পারেন। তাহলে যারা এই কোর্সে ভর্তি হতে চান এখনই, এই সুযোগটা কিন্তু অনলি ফর when the live is running one, লাইভ যতক্ষণ আছে ততক্ষণ কিন্তু আপনি 1450 টাকায় পাচ্ছেন। তা না হলে আদারওয়াইজ ইউ হ্যাভ টু বি অ্যাডমিটেড টাকা কত 4500, 4500 টাকা কিন্তু আপনার পকেট থেকে তখন চলে যাবে। সুতরাং কেন নয়, মাত্র 10 মিনিটের জন্য আপনি যদি এই লাইভ থাকাকালীন বা চলাকালীন আপনি যদি ভর্তি হন, মাত্র 1400 টাকায় যে ভর্তিটা হয়ে যাচ্ছেন সেটা কিন্তু আপনার 5000 টাকা খরচ করতে হবে। কেন এখন ভর্তি হবেন না? সবাই যারা ভর্তি হতে চান এখনই আপনারা কি করবেন, এখনই আমাদের এই যে নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে, কোন নাম্বার বলেন তো? এই যে নাম্বারটা আছে যে 01767265758, এই নাম্বারে 1450 টাকা সেন্ড মানি করে বিকাশ অথবা নগদে সেন্ড মানি করে আপনি কি লিখবেন? আপনি লিখবেন হচ্ছে স্যার পেমেন্ট ডান, পেমেন্ট পেমেন্ট ডান। এই পেমেন্ট ডান লিখবেন, সাথে আপনার নাম্বারের লাস্ট 3 অথবা 4 ডিজিট দিয়ে দিবেন। তাহলে আপনাকে আমাদের গ্রুপে অ্যাড করে নেওয়া হবে। অথবা কি করতে পারেন, অথবা কল দিন, আমরা আপনাকে এখনই সিক্রেট গ্রুপে জয়েন করিয়ে দিব ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। তো স্যার ভর্তি হলে কি কেমন উপকার পাবে বা কি হবে কেমন মনে হয় যে আমাদের পেজে যদি ভর্তি হয়? আমাদের টিচারদেরকে তো আপনি সুন্দর করে আমাদের প্রথমে বললাম যে এখানে তো আপনার একটা জিনিস করতে করতে একঘেয়েমি চলে আসবে। যখন আপনি দেখবেন যে আপনি কোনো পেইড কোর্সে ভর্তি ছাড়া একা একা পড়ছেন, একা একা একঘেয়েমি চলে আসবে। যখন হঠাৎ করে দেখবেন আপনি কোনো একটা পেইড ব্যাচে ভর্তি হয়ে গেছেন, কিছুদিন পর একদিন পর ক্লাস পাচ্ছেন, তখন আপনার একটা পড়ার একটা স্পৃহা বাড়বে, মানুষদেরকে দেখে আপনার একটা অনুপ্রেরণা বাড়বে। পরীক্ষা তো নিয়মিত হবেই, তাই না? পরীক্ষা তো আবার এখানে ক্লাস নেবেন কিছু মানুষ যারা সব দিক দিয়ে অভিজ্ঞ সম্পন্ন, আপনাকে সাজেশন দিবে, এগুলো আপনাকে বারবার মোটিভেট করবে। এই সময় সবচেয়ে বেশি দরকার মোটিভেট, আপনি কনফিডেন্স পাচ্ছেন কিনা। সো আপনি দেখা গেছে যে আমি আমার জীবনে অনেক স্টুডেন্ট দেখছি ডিপ্রেস হয়ে গেছে, সে একজন মানসিক ডাক্তারের কাছে 5000-6000 টাকা দিয়ে ভিজিট করতে গেছে যে আমার পড়াশোনা হচ্ছে না, কি করবো, আমার এই সমস্যা হচ্ছে। তো এখানে তো আপনি 1450 টাকা দিয়ে এই কাউন্সেলিংটাও পেয়ে যাচ্ছেন। স্যার কি করতে পারেন আপনাকে জানানোর জন্য স্যার আর একটা ইনফরমেশন আমি দিচ্ছি, সেটা হচ্ছে আমরা কিন্তু স্যার বাংলাদেশে এই যে বিভিন্ন চাকরির পরীক্ষাতে প্রশ্ন আসে, কনফিউজিং কিছু কোশ্চেন থাকে, যে দেখা যাচ্ছে চন্দ্রাবতী কে আসছে, চন্দ্রাবতী কি, আবার দেখা যাচ্ছে ইফেক্ট এফেক্ট, এক্স্যাক্টলি ইফেক্ট এফেক্ট, এই যে সাধারণ জ্ঞানে আমাদের অনেক কনফিউজ কোশ্চেন আছে। স্যার এরকম আসে না যে কার আমলে ইবনে বতুতা ভারতীয় উপমহাদেশে এসেছিলেন, বাংলায় কার আমলে। এই ধরনের যে কনফিউশন, সেটা কিল করার জন্য আমরা একটা এপিসোড শুরু করেছি, কনফিউশন কিলার। এই কনফিউশন কিলারে কিন্তু স্যার আমরা এগুলো নিয়ে আলোচনা করি। আমি আসলে টিউটোরিয়ালে আজকে ফার্স্ট ক্লাস দিলাম, কিন্তু আমার কাছে টিউটোরিয়ালের যে পলিসি, তাদের যে নতুন ক্লাস, ডাইভার্সিফাইড ক্লাস, বৈচিত্র্যময় ক্লাস, স্টুডেন্টদেরকে তাদের পড়াশোনায় মনোযোগ ধরিয়ে রাখার জন্য বিভিন্ন বিষয় নিয়ে, এগুলো খুবই ফ্রুটফুল। এগুলো আপনি যখন পরীক্ষা হলে যাবেন তখন বুঝতে পারবেন যে আপনি আসলে আপনার কনফিউশন জিনিসগুলো আগে আপনার দাগানো হয়ে যাচ্ছে। আমরা গিয়ে পরীক্ষা হলে করে কি, যেগুলো কনফিউশন মনে হয় সেগুলো বাদ রাখি, পরবর্তীতে এত কনফিউশন জমে যায় পরীক্ষা হলে শেষের দিকে কনফিউশন গুলো কিন্তু ভুল হয়ে যায়। ঠিক স্যার, মানে আমি স্যার এই কথাটা বলি যে আপনি জানেন না এই জন্য আপনার চাকরি হচ্ছে না, বিষয়টা এমন না। আপনি কনফিউশন আছেন, আপনার কনফিডেন্স জানা জিনিস আপনি কনফিউজড হয়ে ভুল করতেছেন, এই জন্য আপনি পরীক্ষার হলে মনোবল হারিয়ে ফেলছেন, কনফিডেন্স কম। সো এই ব্যাপারগুলো একটু মনে রাখবেন। এক্স্যাক্টলি এই ধরনের যদি আপনারা ক্লাস পেতে চান, আমাদের অন্তর স্যারদের মতো কোয়ালিফাইড টিচারদের ক্লাস যদি পেতে চান, অফকোর্স ইউ হ্যাভ টু বি অ্যাডমিটেড ইন আওয়ার পেইড সার্ভিস। ওয়াই? Because in the paid service they will details discuss all the topics, they will post-mortem the topic, একদম মানে ময়না তদন্ত করে ছাড়বে। এই যে তো একটা বিষয় নিয়ে বা 10টা কোশ্চেন আলোচনা করেছেন, কিন্তু এটা টপিক ভিত্তিক ভাবে সুন্দর করে আলোচনা করে দিবে, যেখান থেকে কোশ্চেন হলে ইউ উইল হ্যাভ নো কনফিউজিং কোশ্চেন ইন দ্য এক্সাম হল। কোনো পরীক্ষাতে আপনার কমন মানে আনকমন থাকবে না, সবই কমন যদি আপনি বুঝে পড়াশোনা করেন। আরো একটা স্যার আমরা আপনাকে ইনফর্ম করার জন্য বলি যে আমরা কিন্তু স্যার একটা এপিসোড শুরু করতে যাচ্ছি জব কাস্ট।
জব কাস্ট নিয়ে আপনাকে আমাদের স্যার বলেছেন কিনা জব কাস্ট, সেই জব কাস্টের বিষয়টা হচ্ছে আমাদের বাংলাদেশে সমকালীন সময়ে যত জব হচ্ছে, নিয়োগ হচ্ছে, কোন ধরনের জবের সার্ভিস কেমন, কারা যোগ্য প্রার্থী, কারা অ্যাপ্লাই করতে পারবে, কারা পারবে না, কোন জবের জন্য কিভাবে নির্দেশনা নিয়ে পড়তে হবে, কোন বইগুলো কাদের জন্য ইফেক্টিভ, কোন কোশ্চেন গুলো কাদের জন্য ভালো হবে, এবং কি ধরনের এক্স্যাক্টলি স্যার আপনি ঠিক বলেছেন। তো এই বিষয়গুলো আমরা তাদেরকে জানাবো অনলি ফর দেয়ার বেটারমেন্ট, যারা এখানে লাইভে আছেন। তো এটা স্যার কেমন আপনার মনে হচ্ছে? অনেক ভালো হবে, কারণ আমরা যখন পরীক্ষা দিতে যাই, যে ব্যাংকের একটা পরীক্ষা কি স্ট্র্যাটেজি ফলো করব, বিসিএস একটা প্রিলিতে কি স্ট্র্যাটেজি ফলো করব, নবম গ্রেডে একটা চাকরিতে গিয়ে কি স্ট্র্যাটেজি ফলো করব, এটা কিন্তু নতুনরা অনেকে জানে না। পুরাতনরা দেখা যায় পরীক্ষাকে শুধু দিতেই থাকে, যে আমি পরীক্ষা দিতে দিতে হয়তো হয়ে যাবে, এই যে হয়ে যাবে হয়তোবা, এইভাবে অ্যাজাম্পশনের উপর দাঁড়িয়ে কোনো কিছু হয় না। আপনাকে আগে থেকে স্ট্র্যাটেজি নিতে হবে। অনেকে আছে স্যার সারাদিন পড়াশোনা করে স্যার, কিন্তু জানে না যে আসলে কোন প্রশ্ন বেশি পড়বো, কোনটা কম পড়বো। এক্স্যাক্টলি, অনেকে কম পড়ে কিন্তু দ্রুত চাকরি পেয়ে যায়, এরকমও আছে অনেক। হ্যাঁ, তো এই জন্য সবকিছুর একটা প্রস্তুতির দরকার আছে, কৌশল দরকার আছে। তো তাহলে আপনারা যারা ভর্তি হতে চান, আপনাদের জন্য আমাদের লাইভটা কিছুক্ষণের জন্য চালু থাকবে, অনলি ফর ইওর বেটারমেন্ট। যে আপনারা যেহেতু অল্প মূল্যে যদি ভর্তি হতে চান, আসলে শিক্ষার কোনো মূল্য হয় না, জাস্ট এ নমিনাল ফর্ম অফ ফাইন্যান্সিয়াল পেমেন্ট। এখানে আসলে এমন ভাবে উপস্থাপন করা হচ্ছে যে আপনি জাস্ট, আমরা আপনাদের পাশে থাকতেছি, আলটিমেটলি কিন্তু আপনাকে 1450 টাকার ভিতরে 1200, আমরা যেটাকে বলতেছি যে 1200 টাকার কিন্তু বই দিয়ে দেওয়া হচ্ছে স্যার। তার মানে আলটিমেটলি আপনি কিন্তু সার্ভিসটা ফ্রি পাচ্ছেন। নীলক্ষেতে 2-3টা বই কিনলে 1200 বিল চলেই আসে। এক্স্যাক্টলি, তাহলে আলটিমেটলি কিন্তু আপনারা সার্ভিসটা ফ্রিতেই পেয়ে যাচ্ছেন। জাস্ট আমাদের পেইড ব্যাচ গুলোতে চলে আসেন। অনেকেই কমেন্ট করতেছে যে স্যার ভর্তি হতে চায়, তারা অবশ্যই তাদের জন্য এই যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা সেন্ড মানি করবেন, পার্সোনাল সেন্ড মানি করবেন, বিকাশ বা নগদ অ্যাকাউন্ট, আবার কিন্তু রকেট অ্যাকাউন্টও আমাদের আছে, সে অ্যাকাউন্টে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন, বা আমাদের টিউটোরিয়াল বা সাইদুল স্যারের যে 2টা বাংলায় লেখা এবং ইংরেজি লেখা পেজ আছে, এই পেজে আপনারা গ্রুপে বা মেসেঞ্জারে আপনি যদি নক দেন, সাথে সাথে উইথ utmost cordiality they will contact and say details, they will explain all the things, what is the procedure of being admitted in this coaching. তো এই প্ল্যাটফর্মে ভর্তি হওয়া সম্পর্কে বিস্তারিত আন্তরিকতার সাথে আপনাকে তারা কি ভেঙে ভেঙে বুঝাবে এবং বলবে এবং আলোচনা করবে। সুতরাং আপনারা এই সবগুলো অপশন ইজ ওপেন ফর অল অফ ইউ and 24 hour সার্ভিসেস। এবং অফার শেষ, তবু যাদের আর্থিক সমস্যা তারা কিন্তু অফার পাওয়ার জন্য এই যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারগুলো যোগাযোগ করতে পারেন। আমরা জানি অফার থাকে শুধু লাইভ চলাকালীন, তা লাইভ চলে গেলে আর অফার থাকে না। তারপরেও আমাদের সাইদুল স্যার এবং আমাদের টিউটোরিয়াল পেজের যে ম্যানেজমেন্টে যারা আছেন, তারা কিন্তু একসাথে বসে আলোচনা করেছেন যে না, সব সময় সবার পরিস্থিতি একরকম থাকে না। তো সেক্ষেত্রে যারা এই সুযোগটা মিস করতেছে, তারা যদি সত্যিকার অর্থে এই সুযোগ পাওয়ার মতো যোগ্য ক্যান্ডিডেট হয়, উই উইল ডু সামথিং ফর দেম। সেটা করার জন্য কিন্তু এই নাম্বারটা দেওয়া আছে, আপনারা এই নাম্বারেও যোগাযোগ করতে পারেন। আর হচ্ছে আমরা কি করব, আমাদের মেইনলি এই পেজটা কিন্তু কিছুক্ষণের জন্য আপনাদের সামনে রান করে রাখবো, যাতে আপনারা কি করতে পারেন, যাতে আপনারা এখনই ভর্তি হয়ে আপনার এই মানে সুযোগটা ক্যাপচার করতে পারেন। অনেকেই আপনারা আছেন, তো সবাইকে স্যার আমার জন্য কি কিছু কনসিডার হবে না? না, কনসিডার আসলে দিন স্যার এবং অন্তর স্যার বস, রেন অফিসার লিখে, আচ্ছা না সবাই এখানে বস, মোটামুটি আমি বাদে সবাই বস। তো স্যার আমরা তাহলে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, এবং এত কষ্ট করে এতক্ষণ ধৈর্য ধরে ক্লাসটা উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ যদি পরবর্তী কোনো ক্লাসে দেখা হয়, আরো ভালো কিছু, আরো নতুন কিছু নিয়ে আমরা আসবো। দিন স্যার তো আছেন যে কোনো সমস্যার সমাধানে। ইনশাল্লাহ বাংলাদেশের চাকরি বাজারে আপনাকে স্বাগতম, এবং আপনার যথাযথ পরিশ্রমের মাধ্যমে আপনি এগিয়ে যান, সেই দোয়াই করি। আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। যদি দেখা হয় মানে স্যারের দেখা আপনারা পাবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? অবশ্যই স্যার আসবেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আপনারা যারা ভর্তি হতে চান এখনই আপনারা আমাদের সাথে যোগাযোগ করে ফেলেন। ধন্যবাদ। আমি এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।